হুম। আসসালামু আলাইকুম, এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা আমাদের ফাইনাল ডিভিশন মিনি ম্যারাথন কোর্সের পদার্থবিজ্ঞানের কাজশক্তি ক্ষমতা অধ্যায়টি নিয়ে খুব সুন্দরভাবে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। সো তোমরা সবাই দ্রুত একটু ক্লাসে যুক্ত হয়ে যাও, এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমার কথা এবং স্ক্রিন পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তোমরা সবাই তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, ক্লাসটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে করে সবাই জানতে পারে আমরা কিন্তু আজকে কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিয়েছি। তো শুরুতেই বলে নিচ্ছি, আজকে কিন্তু আমাদের একটু সময়টা পরিবর্তন হয়েছে। তোমরা প্রতিদিন রাত 8টায় ক্লাস করো, আজকে আমরা একটু 1 ঘন্টা পিছিয়ে রাত 9টায় দিয়েছি। সো আমরা ঠিক সময় মতো চলে আসছি, এবং এই 1 ঘন্টা পিছানোর অ্যানাউন্সমেন্টটাও কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি যে ভাই আজকে ক্লাসটি 8টা না 9টায় শুরু হবে। আশা রাখি তোমরা সবাই দেখেছো। ওকে, সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে বলো ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমাদের বন্ধুদের একটু মেনশন করো, ক্লাসটা শেয়ার করে দাও। আমরা খুব দ্রুতই তাহলে ক্লাসটা শুরু করতে পারবো। শুরুতেই আমি একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আচ্ছা, এই তো সবাই আস্তে আস্তে আমরা জয়েন হয়ে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো সবাই একটু দ্রুত চলে আসো, এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, যাতে করে সবাই জানতে পারে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিয়েছি। আজকে মূলত আমরা আমাদের কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়টা পড়বো, ঠিক আছে? সো মোটামুটি আমরা কিন্তু দেখতে দেখতে 50%-এর উপরে ফিজিক্সের অন্তত সিলেবাসটা শেষ করে দিয়েছি, তাই না? সো আজকে এটা ধরো আমরা হচ্ছে 7 নাম্বার ক্লাস করতেছি। আজকের ক্লাসটা শেষ হয়ে গেলে আর 3টা ক্লাস থাকবে 10টা ক্লাসের মধ্যে। সো আর 3টা ক্লাস করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। সো কালকে তোমাদের হচ্ছে ক্লাস নিব। সো কালকে 8 নাম্বার ক্লাস হয়ে যাবে। সো ঈদের পরে তোমরা আর 2টা ক্লাস পাবা, ঠিক আছে? সো ফিজিক্স সবার আগে ইনশাল্লাহ শেষ হবে, তাই না? সো মুন্না ভাইয়ের ফিজিক্স আলটিমেটলি আমি সবার আগে শেষ করতেছি এই জন্য, কারণ তোমরা ফিজিক্সেই সব থেকে বেশি ভয় পাও, যাতে করে পর্যাপ্ত রিভিশন দেওয়ার একটু সময় পাও, ঠিক আছে? সো আমি তো ক্লাস করাচ্ছি, এই লেকচার শিটগুলান তারপরে সাজেশনগুলান সবগুলাই একটু কি করবা, রিভিশন দেওয়ার জন্য কিন্তু আমি তোমাদেরকে সময়টা এই জন্যই কিন্তু একটু আগে শেষ করে দিচ্ছি। অন্যান্য সাবজেক্টের তুলনায় আমাদেরটাই আগে শেষ হবে ফিজিক্স, যাতে করে তুমি বারবার করে একটু রিভিশন দিয়ে পরীক্ষায় বসতে যাও। আর তোমরা তার সাজেশন পিডিএফটা কিন্তু আমি কালকে দেইনি, আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো, কারণ আমার হঠাৎ করেই হচ্ছে ডেস্কটপের হচ্ছে একটু সমস্যার কারণে আমি হচ্ছে সাজেশন শিটটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিতে পারিনি। আজকে কালকের ক্লাসের সাজেশন এবং আজকের ক্লাসের সাজেশন ইনশাল্লাহ আজকে বা কালকে সকালের মধ্যেই পেয়ে যাবা, ঠিক আছে? আমাদের ডেস্কটপটা একটু সমস্যার কারণে আমি তোমাদেরকে দিতে পারিনি। ওকে, আচ্ছা। সো সবাই তো ইতিমধ্যে চলে আসছো। সো পিডিএফ নিয়ে ঝামেলা গেল। সো পিডিএফটা আজকে বা কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা, আজকেই দিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে, সো সবাই একটু বলো যে ভাইয়া এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা। ওকে, এই তো সবাই বলছো যে ভাইয়া হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। সো চলো, আমরা বেশি কথা বলবো না, আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে। সো তোমরা আলটিমেটলি সবার উদ্দেশ্যেই কথাটা বলা যারা জানো না, সেটা হচ্ছে আমাদের ফাইনাল ডিভিশন মিনি ম্যারাথন কোর্সের মোট 40টা ক্লাস তোমরা পাচ্ছ মাত্র 40 টাকায়, ঠিক আছে? 40টা ক্লাস মাত্র 40 টাকায় পাচ্ছ। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। সো এটা নামে মাত্র একটা কোর্স ফি। সো যারা এখনো যুক্ত হয়নি তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আমরা সাজেশন শিটগুলান, ক্লাসের দাগানো স্লাইডের পিডিএফ, সাজেশন পিডিএফ, এগুলো কিন্তু সবগুলাই আমাদের পেইড গ্রুপে দিচ্ছি। তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। সো তোমরা ঈদের আগের ক্লাসগুলান সম্পূর্ণ ফ্রিতেই তো করতে পারতেছো, কিন্তু ঈদের পরে যে ক্লাসগুলান হবে, ঠিক আছে, এগুলান কিন্তু আমরা আমরা হচ্ছে এই পেইড গ্রুপে নিব কিছু ক্লাস। ঈদের ঈদের পরে যেই ক্লাসগুলান হবে সেই ক্লাসগুলো আমরা পেইড গ্রুপে নিব। ওকে, সো আমাদের সাথে যারা এখনো যুক্ত হওনি তারা দ্রুত যুক্ত হয়ে যেও। এবং তোমাদের উদ্দেশ্যে আরো একটা কথা, যে ভাইয়া কোর্সের এন্ট্রি ফি মাত্র 40 টাকা। এই 40 টাকা দিতেও যদি কারো অসুবিধা হয় যে ভাই আমার একদম ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, আমি এটাও পারতেছি না, ঠিক আছে, এরকম হতে পারে। বাট এইখানে তোমরা একটু সত্যি কথা বলবা, যদি কারো এরকম সিচুয়েশন থাকে তাহলে আমাদের
এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করে দিও, তোমাদেরকে ফ্রিতেই হচ্ছে অ্যাড করাই দিবে, ঠিক আছে? সো যাদের কারো যদি কোনো সমস্যা থাকে ভাইয়া, তাহলে আমাদের এডুকেশন ফেসবুক পেজে জানাবা যে আমার সমস্যা, আমি আমাদের হচ্ছে ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সে সায়েন্স সেটটাতে যুক্ত হতে যাচ্ছি, আপনাদেরকে ফ্রিতেই যুক্ত করাই দিবে। সো তোমরা যারা যুক্ত হওনি তারা দ্রুত যুক্ত হয়ে যেও, কারণ আমরা কিছু ক্লাস আমাদের পেইড গ্রুপে নিব, ঠিক আছে? ফ্রিতে আর হবে না। ফ্রিতে ঈদের আগে 2টা ক্লাস আছে, 2টা ক্লাস পাবা, 2টা থেকে 3টা। বাকি ক্লাসগুলান, বাকি সাজেশন শিটগুলান সবকিছুই কিন্তু আমাদের কি পেইড গ্রুপে হবে। সো তোমরা যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে, এবং যুক্ত হতে যদি কারো সমস্যা হয় এই টাকাটা পেমেন্ট করতে, তাহলে আমাদের ফেসবুক পেজে বলবা, দেন তোমাকে যুক্ত করাই নিবে, ঠিক আছে? আচ্ছা, সো চলো এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। প্রত্যেকদিন তোমাদের জন্য 2টা করে লাইভ ক্লাস থাকতেছে। সো কারো কাছে যদি ক্লাস রুটিনটা না থাকে ভাইয়া, তাহলে তোমরা একটু হচ্ছে কি করতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে এই যে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সো তোমরা কিন্তু কিছু ক্লাস ফ্রিতেই পাইছো, ঈদের পরে এই ক্লাসগুলো আর ফ্রিতে পাবা না, কিছু ক্লাস আমরা পেইডে নিব। সো যারা যুক্ত হনি তারা যুক্ত হয়ে যাবা। এছাড়াও দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে এমসিকিউ এর এক্সক্লুসিভ সাজেশন, সিকিউ এর এক্সক্লুসিভ সাজেশন এবং সিকিউ এর ক খ অংশের সাজেশন আমরা ফাইনাল সাজেশনের কি পিডিএফ আকারে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছে। সেটা কি ফেসবুক প্রাইভেট গ্রুপে। এটা কিন্তু তোমরা যারা 40 টাকা দিয়ে এন্ট্রি করছো আমাদের গ্রুপে, তারাই কিন্তু পাচ্ছ। সো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবা। দেখো আমার ফিজিক্স অংশটা কিন্তু আমি অলরেডি গুছাই আকারে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের হচ্ছে কি করে দিছি, পিডিএফ গুলো দিয়ে দিছি। আমাদের কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি হচ্ছে। ফিজিক্সেরটা তো আমি দিয়ে দিচ্ছি, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ এটাও তোমরা এই যে ঈদের আগেই মোটামুটি ইনশাল্লাহ পেয়ে যাবে আশা রাখতেছি, ঠিক আছে? এটা একটু সময় লাগতেছে, ঈদের আগে আমরা দেওয়ার ট্রাই করবো। প্রত্যেকটা সাবজেক্টের তোমরা কিন্তু সাজেশন পিডিএফ পাবা, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ পাবা। সো যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও খুব দ্রুত, মাত্র 40 টাকা এন্ট্রি ফি। বাট এটাও যদি তোমাদের দিতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে বলিও, তোমাকে অ্যাড করাই নিবে। সো যারা যুক্ত হওনি তারা ফেসবুক পেজে দ্রুত মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব ভাইয়া। সো সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা আশা রাখি সবার পারা উচিত, চট্টগ্রাম বোর্ড 24-এ আসা প্রশ্ন, একদম রিসেন্ট সালে আসা একটা প্রশ্ন। সো আমরা একটু দেখি কি বলছে ভাইয়া। বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে আমাদের ধনাত্মক কাজের শর্ত কি? সো কাজের একটা শর্ত বলে দিছে যে ভাই আমাকে অবশ্যই ধনাত্মক কাজ হইতে হবে। সো তোমরা একটু উত্তর করার ট্রাই করো দেখি ভাইয়া, পারা যায় কিনা। তোমরা একটু উত্তর করার ট্রাই করো দেখি যে ভাইয়া পারা যায় কিনা, ঠিক আছে? অ্যাড হবো কিভাবে, আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দিও, দেন তোমাকে সকল প্রসিডিওর বলে দিবে, ওকে? সো এটার একটু উত্তর করার ট্রাই করো যে ভাইয়া আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে বা রেঞ্জটা কত হলে কাজটা ধনাত্মক থাকবে। তো আমি একটু বেসিকটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে ভাইয়া আমাদের হচ্ছে প্রকারভেদ, কাজ মূলত কত ধরনের, কাজের প্রকারভেদটা আমরা চলো একটু দেখে আসি যে ভাইয়া কাজের প্রকারভেদ, কাজ মূলত আমাদের কত ধরনের। এইখান থেকে তোমরা এতটুকু শিওর থাকো, মাস্ট ইনশাআল্লাহ এখন যা যা লিখবো এইখান থেকে 1 মার্ক কমন পাবা, 1 মার্ক মাস্ট কমন পাবা এইচএসসি তে, ওকে? 1 মার্ক মাস্ট কমন পাবা এইচএসসি তে। একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। কাজ মূলত হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, এটার অপর নাম কি ভাইয়া? বলের দ্বারা কাজ, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, খুবই গুরুত্বপূর্ণ। অপর নামগুলো মনে রাখতে হবে। সবসময় আমরা কি করি, জাস্ট ধনাত্মক কাজই মনে রাখি, বাট ধনাত্মক কাজের আরেকটা অপর নাম আছে বলের দ্বারা কাজ। তারপরে আমরা কি পাবো যে ভাইয়া ঋণাত্মক কাজ, এটার অপর নাম কি? বলের বিরুদ্ধে কাজ। কি ভাইয়া? বলের বিরুদ্ধে কাজ। আর একটা কাজ আছে, সেটাকে আমরা বলি যে ভাইয়া শূন্য কাজ। এখন দেখো আমরা আরেকটা পেজ নেই, দেখো কাজের আমরা বেসিক ফর্মুলাটা কি জানি যে ভাইয়া কাজটা কি ভাইয়া? আমাদের বল এবং সরণের উপাংশের গুণফলটাকে আমরা কি বলি? কাজ বলি। সেটাকে আমরা এইভাবে লিখি যে W = F.S, অথবা আমরা লিখি এটাকে ডট গুণফল, যেহেতু তাহলে এটাকে ভাঙাই লিখি পাওয়া যাবে Fs cos θ। এখন কাজটা কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন, এইখান থেকে প্রশ্ন আসে। সর্বোচ্চ, সর্বনিম্ন বা শূন্য, এইটা আসলে কার উপর ডিপেন্ড করবে? সর্বোচ্চ, সর্বনিম্ন অথবা শূন্য, সর্বোচ্চ, সর্বনিম্ন অথবা শূন্য, এটা ডিপেন্ড করবে মূলত আমাদের এই থিটা মহাশয়, অর্থাৎ আমাদের একদম যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লিখি যে cos থিটার উপরে ডিপেন্ড করবে। সো cos থিটার উপর ডিপেন্ড করবে। এখন যে আমি তোমাকে বলি, এরকম বোর্ডে অনেকবার প্রশ্ন আসছে যে ভাই আমাদের কাজটা সর্বোচ্চ কখন হবে, কাজ
সর্বোচ্চ কখন হবে? তাহলে কাজ সর্বোচ্চ ঠিক তখনই হবে, কাজ সর্বোচ্চ ঠিক তখনই হবে যখন আমার থিটার মানটা সর্বোচ্চ হবে, তখনই আমাদের ডাব্লুটা কিন্তু ভাইয়া সর্বোচ্চ হবে, যেহেতু আমাদের ডাব্লু সমানুপাতিক কস থিটা, অর্থাৎ থিটা আর আমাদের কাজ কি সমানুপাতিক সম্পর্ক, তার মানে একটা বাড়লে একটা বাড়বে, তার মানে cos থিটার মান যখন বাড়বে তখন ডাব্লুর মানও বাড়বে। তাহলে এখন cos থিটার সর্বোচ্চ মান কত জানি আমরা? cos থিটার সর্বোচ্চ মান, দেখো cos থিটার সর্বোচ্চ মান আমরা জানি 1, আর সর্বনিম্ন মান জানি কত? সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 0, তাই না? সো cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান কিন্তু আমাদের 1। সো আমরা বলতে পারবো যে ভাইয়া কাজ কখন সর্বোচ্চ হবে? যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন কিন্তু আমাদের কাজ সর্বোচ্চ হবে। এবং একইভাবে যদি আমি এরকমটা বলি যে ভাই কাজ কখন সর্বনিম্ন হবে? কাজ কখন সর্বনিম্ন? কাজ সর্বনিম্ন, কাজ সর্বনিম্ন কখন হবে? কাজ সর্বনিম্ন কখন হবে বলো তো দেখি? কাজ সর্বনিম্ন কখন হবে? সবাই একটু উত্তর দাও, কাজ সর্বনিম্ন কখন হবে? একটু উত্তর দাও আমাকে, কাজ সর্বনিম্ন কখন হবে? কাজটা মূলত সর্বনিম্ন কখন হবে? দেখো কাজ সর্বোচ্চ হবে কত? যখন আমাদের cos 0 ডিগ্রি। তাহলে কাজ সর্বনিম্ন কত হবে? দেখো এই সর্বনিম্ন মান, সরি এটা তো সর্বনিম্ন না, সর্বনিম্ন মান কত আমাদের? -1, তাই না? সর্বোচ্চ মান 1, আর হচ্ছে cos এর সর্বনিম্ন মান কত? -1। তাহলে cos কত ডিগ্রি মান -1? cos 180 ডিগ্রি মান -1। সো আমাদের যদি থিটাটা 180 হয় ভাইয়া, থিটাটা 180 হয়, তাহলে মাইনাস চলে আসতেছে, কারণ cos এর সর্বনিম্ন মানেই হচ্ছে -1। তাহলে আমাদের কত আসতেছে? কাজের সর্বনিম্ন মান কখন আসতেছে? যখন আমাদের থিটাটা 180 হচ্ছে। সো আমাদের দুইটা কিন্তু শিখে ফেললাম, এগুলান অলরেডি এইচএসসি তে অনেকবার আসছে, ঠিক আছে? কাজ কখন কত ডিগ্রিতে সর্বোচ্চ হচ্ছে, কাজ কখন সর্বনিম্ন হচ্ছে। আর একটা আছে যে ভাইয়া কাজ শূন্য কখন হয়? কাজ শূন্য কখন হয়? শূন্য কখন হয়? যখন আমাদের থিটার মান শূন্য। থিটার মান কখন শূন্য? যে ভাইয়া থিটা যখন 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান শূন্য। সো আমাদের থিটার মান যখন 90 ডিগ্রি, তখন আমাদের কাজ হবে আমাদের একদম শূন্য কাজ। ওকে, সো সবাই এতটুকু বুঝছো ভাইয়া? সবার কি এতটুকু ক্লিয়ার যে ভাই কাজ কখন সর্বোচ্চ, কখন সর্বনিম্ন, কখন আমাদের শূন্য কাজ? তার মানে সর্বোচ্চ কখন? যখন আমাদের 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রি মান 1। সো cos এর সর্বোচ্চ মানেই এটা, তার মানে সর্বোচ্চ কাজ হবে যখন 0 ডিগ্রিতে থাকবে। তারপরে আবার সর্বনিম্ন কখন হবে? আমাদের হচ্ছে 180 ডিগ্রি, কারণ cos 180 ডিগ্রি -1, আর এই -1ই হচ্ছে cos এর সর্বনিম্ন মান। শূন্য কাজ কখন হবে? যখন 90 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রি মান 0। এখন আমরা সর্বোচ্চ, সর্বনিম্ন এবং শূন্য কাজ পেয়ে গেলাম। এখন আমরা যে একটু আগেই শিখলাম যে ভাইয়া কাজ মূলত 3 ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, একটা হচ্ছে শূন্য কাজ। এখন কোন কোন রেঞ্জের মধ্যে ধনাত্মক হবে, কোন কোন রেঞ্জের মধ্যে ঋণাত্মক হবে, এটাও মূলত পরীক্ষায় আসে। এটাও মূলত ভাইয়া কি আসে? পরীক্ষায় আসে। সো আমি যদি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলি, তার মানে অবশ্যই এটা আমাদের থিটাটা কি হবে? আমাদের 0 ডিগ্রি। 0 ডিগ্রি তো ধনাত্মক কাজই হচ্ছে, কারণ 0 ডিগ্রি 1 পাচ্ছি আমরা, তার মানে 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হবে। এটা গেল কিসের কিসের রেঞ্জ ভাই? ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। এখন যদি আমি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলি, তাহলে 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হবে থিটার মানটা, বাট 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। এটা কার গেল? এটা হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। আর শূন্য কাজ কখন জানি আমরা? শূন্য কাজ থিটা 90 ডিগ্রি যখন হবে, এটা ফিক্সড, তখনই আমাদের কি হবে ভাইয়া? শূন্য কাজ হবে। ওকে, সো এখন এইখান থেকে মূলত এই শূন্য কাজের উদাহরণ সব থেকে বেশি আসে। কোনটাও আসে, উদাহরণটাও আসে। সো এখানে একটা ভাইটাল উদাহরণ আছে। যদি দেখো শূন্য কাজ কখন হবে, তুমি একটা মাথায় বোঝা নিয়ে দাঁড়ায় আসো, ধরো 60 কেজি ওজনের একটা বোঝা নিয়ে দাঁড়ায় আসো, তাহলে কি কাজ হবে? জীবনেও কাজ হবে না। কাজ হইতে গেলে তোমাকে স্মরণ হইতে হবে, ঠিক আছে? সো মাথায় বোঝা নিয়ে দাঁড়ায় আসো, কষ্ট হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। সো মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা একটা উদাহরণ হইতে পারে। মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থাকা, এগুলো কিন্তু একটু পরে আমরা এমসিকিউতে পাবো। এখন ভালো মতো শোনো, একটু পরে নিজেরাই উত্তর করতে পারবা। দাঁড়িয়ে থাকা। দেন আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল উদাহরণ আছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কাজ আমাদের কি হবে ভাই? শূন্য। এই দুইটা উদাহরণ সব থেকে একটু বেশি আসে। সো কাজ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, আমি খুব সুন্দর মতো সামারি আকারে তোমাদেরকে বিষয়টা বুঝাই দেওয়ার ট্রাই করলাম। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? কাজের যে আমরা হচ্ছে কনসেপ্টগুলান, যে থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে, সেটা একদম খুব সুন্দর মতো সামারি আকারে তোমাদের রিভিশন দিয়ে দিলাম। সবাই একটু বলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এখন নিজেরাই কিন্তু প্রথমটার উত্তর দেওয়ার কথা, প্রথমটার উত্তর পাওয়ার কথা। সো তোমরা অনেকেই অ্যান্সার করছো যে ভাইয়া এ নাম্বার হবে, আবার অনেকেই অ্যান্সার করছো যে ভাইয়া বি নাম্বার হবে। এ নাকি বি, এ নাকি বি, এ নাকি বি? সবাই একটু চেষ্টা করে দেখি,
এখন আবার দাও, এখন আবার আমাকে উত্তর করো, এখন আবার আমাকে উত্তর করো, এ হবে নাকি বি হবে। দেখো আমরা একটু আগেই পড়লাম যে ভাই ধনাত্মক কাজের সূত্র শর্ত কি, যে ভাই অবশ্যই 0 ডিগ্রি সমান হবে অথবা 0 ডিগ্রির চেয়ে আমাদের হচ্ছে বড় হতে পারে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হবে, কারণ 90 ডিগ্রি হয়ে গেলেই শূন্য কাজ হয়ে যাবে। তাহলে দেখো তো কোনটার সাথে মিলতেছে, 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট। তার মানে এ নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। যারা বি নাম্বার দিয়েছো ভাইয়া, বি নাম্বার দেখো এখানে কিন্তু আমাদের ইকুয়ালস টু নাই, সো আমাদের লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কোথায় ইকুয়ালস টু আছে কোথায় ইকুয়ালস টু নাই। ওকে, বিষয়টা বুঝছো সবাই? বিষয়টা বুঝছো ভাইয়া? বিষয়টা বুঝছো? বলো। হ্যাঁ এই তো ফাহমিদা বলছো, হ্যাঁ ঠিক আছে, এই যে শূন্য থেকে বড় বা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট, ঠিক আছে তো, বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এই তো সবাই বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা সামনে যাব। সামনে এখন তোমরা নিজেরাই উত্তর করতে পারবা, কারণ আমি এখান থেকে বেসিক কনসেপ্টটা খুব সুন্দর মতো তোমাদেরকে দেখাই দিছি সামারি আকারে। দেখো এই প্রশ্নটা অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমাদের হচ্ছে আলটিমেটলি হচ্ছে বইটা ভালো মতো পড়া আছে কিনা। দেখো এখানে কি বলছে, যে ভাইয়া ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ কত। দেখো ঘর্ষণ বল, ঘর্ষণ বল, দেখো ঘর্ষণ বল মূলত কোন দিকে কাজ করে। ধরো আমি এইখানে সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, সাইকেল আমাদের আমাদের যাচ্ছি কোথায়, এদিকে, বাট ঘর্ষণ বল কি করবে, অবশ্যই বাধা দান করবে না, দিকটা বিপরীত হিসেবে কাজ করতেছে না। তার মানে দেখো কৃত কাজ অবশ্যই অবশ্যই এটা ধনাত্মক শূন্য নাকি বল এবং মন্দন নাকি ঋণাত্মক, এটা একটু কষ্ট করে মনে রাখবা যে ভাইয়া দিক যেহেতু বিপরীত হচ্ছে, তার মানে আমাদের কৃত কাজটা নেগেটিভ হবে, কৃত কাজটা কি হবে, নেগেটিভ হবে। ওকে, কৃত কাজটা নেগেটিভ হবে। এই তো সবার আগে ফাহমিদা অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। যে বি নাম্বারটা আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর, যে ভাইয়া ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে, আমাদের ঋণাত্মক হবে, দিকের কারণে আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো। এগুলো থিওরি টাইপ প্রশ্ন, এগুলো দেখা মাত্র উত্তর করা উচিত তোমাদের, খুবই সহজ প্রশ্ন। সো দেখো এখন ম্যাথমেটিক্স টাইপের কি ধরনের প্রশ্ন আসতে পারে কাজ থেকে। সো কাজের কিন্তু কয়েক ধরনের ম্যাথমেটিক্স আসতে পারে। সো কাজ এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তুমি কমন পাবাই, হয় সিকিউতে না হয় এমসিকিউতে। সো ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, ভালো মতো একটু বুঝো কথাগুলো, ইনশাল্লাহ এখান থেকে ঝামেলা থাকবে না। সো দেখেন আমাদের কি বলছে, যে ভাইয়া 5 কেজি ভরের এক ভর সম্পূর্ণ একটি বস্তুর উপর একটি বল, এখানে অবশ্যই মান দেওয়া নাই, ভেক্টর রাশিতে আছে 10i + 3j - 2k, এর ক্রিয়ার ফলে বস্তুটির অবস্থান r1 8i + 7j - 3j থেকে অপর অবস্থান r2 12i + 2j + 7k অবস্থানে স্থানান্তরিত হলে কৃত কাজ কত। তাহলে দেখো এটা আমি সমাধান করার আগে তোমাদেরকে একটু কাজের যত ধরনের ম্যাথমেটিক্স আসতে পারে আমি একটু আইডিয়া দেওয়ার ট্রাই করি। দেখো কাজের বেসিক সূত্রটা কি, যে এফ ডট এস, এটাকে আমরা ভাঙাইলে কি করতে পারবো, এফ এস কস থিটা বলতে পারবো। এই থিটাটা কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এটা খেয়াল রাখবা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, বল এবং সরণের কি ভাইয়া, মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই থিটাটা অলওয়েজ যে সাইন কস থিটা হবে বিষয়টা এমন না, তোমরা টেস্ট পেপারে দেখবা কি মাঝে মাঝে এখানে সাইন থিটা ইউজ করছে, বাট আমি তোমাদেরকে একটা নিয়মে শিখাবো, কখনোই সাইন থিটা ইউজ করবা না, অলওয়েজ কস থিটা ইউজ করবা। কি করবে ভাইয়া, এখানে অলওয়েজ কস থিটা ইউজ করবা, বাট একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, থিটাটা অবশ্যই বসাইতে হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা বসাইতে হবে। সো পরীক্ষার হলে অলওয়েজ থিটাটা দেওয়া থাকে না, থিটাটা বের করে নিতে হয়। একটু পরে আমরা আনত তলের কনসেপ্ট ম্যাথ সমাধান করব, তখন এই বিষয়টা ক্লিয়ার করে দিব। ওকে, এখন দেখো এই যে মাঝে মাঝে আমরা দেখবা যে এফ বল দেওয়া নাই, ভর দেওয়া আছে, তার মানে এফ ইকুয়াল টু এম জিও লেখা যায়। তার মানে আমরা এখান থেকে এম জি, অথবা আমরা এখান থেকে ত্বরণ দেওয়া থাকলে এম এ এস কস থিটা আমরা বলতে পারবো, একটু ভাঙায় ভাঙায় নিতে পারবো। ওকে, সো আবার দেখো আমরা যদি ভেক্টর রাশিতে থাকে, এখানে তো ডিরেক্ট মান দেওয়া থাকবে, এখন যদি মান না থাকে ভেক্টর রাশিতে থাকে, তখন আমরা এফ ডট আর বলতে পারবো। সো এখানে কি বল হচ্ছে আমাদের ভেক্টর রাশিতে থাকবে, অবস্থানটাও ভেক্টর রাশিতে থাকবে। সো দুইটা অবস্থান যদি থাকে ভাইয়া, তাহলে আমাদের নিয়মটা কি আসলে, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান করে তোমাকে ফাইনাল আরটা বের করতে হবে। তাহলে আর ইকুয়াল টু আমরা কি করতে পারবো, r2 - r1, ঠিক আছে, এই পজিশনে আমরা সমাধান করব যদি দুইটা পজিশন দেওয়া থাকে। আর যদি দুইটা পজিশন না থাকে, একটা পজিশন থাকে, তাহলে আমরা সিম্পল জাস্ট ডট গুণফল করে দিব। ওকে, এখন দেখো এখানে যদি আমরা ডট গুণফল করতেছি, ডট গুণফল করার নিয়মটা কি আসলে, ডট গুণফল দেখো আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম যে ভাই এ ভেক্টর যদি এরকম হয় axi + ayj + azk, এবং বি ভেক্টরটা যদি এমন হয় bxi + byj + bzk, এরকম যদি হয়, তাহলে আমরা কি বলছিলাম যে ভাইয়া এ ডট বি ডট গুণফলে দুইটা জিনিস খেয়াল রাখবা, সেটা কি কি ভাইয়া, এক নাম্বারটা হচ্ছে আমাদের
চিহ্ন খেয়াল রাখতে হবে, চিহ্ন চিহ্ন। আর 2 নাম্বারটা হচ্ছে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর অর্থাৎ আই এর সাথে আই গুণন, জে এর সাথে জে গুণন, কে এর সাথে কে গুণন। সো মাঝে মাঝে স্যারেরা দেখবা চালাকি করে ক্রম চেঞ্জ করে দেবে, এখানে বি ওয়াই জে থাকতে পারতো, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এভাবে না, কিন্তু আই এর সাথে আই এর গুণন, জে এর সাথে জে, কে এর সাথে কে, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারবো যে ভাই এ এক্স বি এক্স, দেখো আমাদের ডট গুণফল কিন্তু আমাদের কি ভাইয়া একটা স্কেলার রাশি, সো স্কেলার রাশির কি থাকে, মান থাকে, দিক থাকে না, এই জন্য আমরা ফলাফলের জায়গায় কিন্তু আই জে কে আর নিব না, কারণ এখানে শুধুমাত্র মান লাগবে আমাদের। ওকে, সো প্লাস এখান থেকে আমরা এ ওয়াই বি ওয়াই প্লাস আমাদের এখান থেকে এ জেড বি জেড, এইভাবে আমরা ডট গুণফল করে দিব। সো দেখো আমাদের এখান থেকে কাজ থেকে যত ধরনের ম্যাথ আসতে পারে আমরা দেখে ফেললাম। আর একটা কনসেপ্ট আছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ সূত্র আমরা সবাই জানি যে ভাইয়া এখানে ইন্টিগ্রেশন করতে হয়, এখানে হচ্ছে আমাদের আদি সরণ অর্থাৎ এস আই মানে ইনিশিয়াল সরণ, এখানে এস এফ মানে ফাইনাল সরণ, আর এখানে হচ্ছে এফ ডি এক্স। সো এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখনকার প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমার সিকিউতে বা এমসিকিউতে চলে আসছে সব থেকে বেশি, 24 সালে বেশ কয়েকটা বোর্ডে আসছিল। ওকে, সো আমাদের কাজ থেকে যে ধরনের ম্যাথ আসতে পারে ভাইয়া, কাজ থেকে যে ধরনের ম্যাথ আসতে পারে আমি সামারি আকারে পুরোটাই তোমাদের একটু রিকল করে দেওয়ার চেষ্টা করলাম। সো আমরা যদি এখন আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চলে যাই, প্রশ্নটা দেখো আমাদের কিন্তু দুইটা পজিশন আছে। সো এখানে ভরের মান দেওয়া আছে, ওকে বুঝলাম, ঠিক আছে, আবার বলের মান দেওয়া আছে, আবার সরণের মান দেখো আদি সরণ দেওয়া আছে এবং শেষ সরণ দেওয়া আছে। সো আমরা সরণ থাকলে এরকম কি একটু আগেই দেখলাম যে ভাই দুইটা সরণ দেওয়া থাকলে এফ ডট আর, এখন ফাইনাল আর বের করতে হবে, তাহলে আর আর ইকুয়াল টু আমরা কি বলছিলাম যে ভাইয়া আর টু মাইনাস আর ওয়ান, শেষ মাইনাস আদি। তাহলে তুমি শেষ মাইনাস আদি করো, তাহলে শেষ কত, আই এর সাথে আই, এখানে কিন্তু মাইনাস যখন করবা যোগ করো বিয়োগ করো তখন কিন্তু আই এর সাথে আই, কে এর সাথে কে, মানে অবশ্যই অবশ্যই তোমাকে কি অবস্থান ভেক্টর খেয়াল রাখতে হবে। তাহলে দেখো 12 থেকে তুমি কারে বাদ দিবা, 8 বাদ দাও, তাহলে আমাদের কত আসতেছে, 4i আসতেছে, 4i। তারপরে আসো চিহ্ন খেয়াল রাখবে অবশ্যই, দেখো পজিটিভ 2 থেকে তুমি কি করবা, 7 বাদ দিবা, তাহলে তুমি কত পাবা, 5। তাহলে আমরা কত পাবো ভাইয়া, -5i। তারপরে আসো তুমি পজিটিভ 7 থেকে কত বাদ দিবা, আমাদের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমাদের 7 আর 3 10, তার মানে প্লাস 10 কে। আর এখানে তো দেখো আমাদের এফ এর মান কত ভাইয়া, ওই যে এফ এর মান দেখো 10i প্লাস 3j মাইনাস 10k, 10i প্লাস 3j মাইনাস আমাদের কত ভাইয়া, -2k, -2k। এখন তুমি কি করবা, এইটা আর এটাকে তুমি জাস্ট ডট গুণফল করে দাও। সো ডট গুণফল করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে, এটা আর এটাকে ডট গুণফল করে দিলে আমাদের অ্যান্সার চলে আসতেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কত আসতেছে, যে আই এর সাথে আই 10 4 প্লাস প্লাসে প্লাস, তার মানে 4 10 40 প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, আবার এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 2 20, তাহলে দেখো আমাদের এখানে কত আসতেছে 20 আর হচ্ছে 15, তার মানে 35, তাহলে আমাদের কত চলে আসতেছে ভাই, 40 থেকে 35 গেলে শুধুমাত্র 5, সো 5 জুল, এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো তোমরা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের 3 নাম্বারটা হবে 5 জুল, 5 জুল, 5 জুল, অর্থাৎ গ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সো দেখো এগুলো কিন্তু অনেক সহজ, জাস্ট যেই কয়েকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে এখানে দেখো আমি একটু নোট ডাউন করে দিছিলাম, সেটা কি ভাইয়া, অবশ্যই চিহ্ন খেয়াল রাখবা এবং অবস্থান ভেক্টর খেয়াল রাখবা, এইটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমরা তাড়াহুড়া করতে গিয়ে মাঝে মাঝে ভুল করে থাকি, এই জিনিসটা আমরা তাড়াহুড়া করতে গিয়ে মাঝে মাঝে কি করি, ভুল করে থাকি। সো আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, চিহ্ন এবং অবস্থান ভেক্টর, চিহ্ন এবং অবস্থান ভেক্টর মাস্ট, এইটা একটু কষ্ট করে মাথায় রাখবা, এটা তোমরা বারবার ভুল করো। ঠিক আছে, সো আমি এই জিনিসটা ফাইন্ড আউট করে দিলাম তোমাদেরকে। সো আমরা নেক্সটে যাব, এখন এগুলো ইজিলি পারবা। দেখো এখানে দেখো দুইটা অবস্থান দেওয়া নাই, একটা অবস্থান দেওয়া আছে, তার মানে কি ভাই সিম্পল ডট গুণফল করতে হবে। সো দেখো আমি একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি, দেখো কি বলছে যে ভাইয়া কোন কণার উপর প্রযুক্ত বল এফ আই প্লাস জে মাইনাস 2k বল প্রয়োগের ফলে এস ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস k সরণ হলো বল দ্বারা কৃত কাজ কত। তাহলে ভাই জাস্ট ডট গুণফল করে দিব, সো আমি আর লিখবো না, দেখো এখন মুখে মুখে করা যাবে। দেখো আই এর সাথে আই, প্লাস প্লাসে প্লাস, 2 অক্ষে 2, আবার আসো জে এর সাথে জে, প্লাস প্লাসে প্লাস, 3 অক্ষে 3, আবার মাইনাস, আর এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে কিন্তু প্লাসই হয়ে যাবে ঘুরে উল্টে, তাহলে আলটিমেটলি কত হবে, 2 অক্ষে 2, তাহলে কত আসতেছে 5 6 7 7 জুল। সো আমাদের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 7 জুল, ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। এগুলো কিন্তু অনেক ইজি ভাইয়া, এগুলো ভাইয়া অনেক ইজি, এগুলো অনেক ইজি, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। 4 সি, 4 সি, সি কেমনে বাবা, সি কেমনে, হাই হাই পড়ছে কি, দেখো এখানে আমাদের কি আছে -2, আবার কি করবো আমরা, ডট গুণফল করবো না, ডট গুণফল করো, গুণ করে দাও, এখানে -1, তাহলে -1
ঘুরে উল্টে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস, পজিটিভ 2 হলো না। তো এখানে 3 জুল কেমনে হয় রে, 3 জুল কেমনে হয়, 4 এর ডি হবে, 4 এর কি হবে, ডি হবে। ওকে, ভরের কোনো কাজ নাই। ও প্রথমটাতে দেখো, এই যে এর আগেরটাতে, হ্যাঁ এইরকম মাঝে মাঝে তোমাদেরকে কিছু ভেলকিবাজি অপশন মনে করো কন্ডিশন দিয়ে রাখবে বা উপাদান দিয়ে থাকবে যেগুলোর কোনো কাজেই লাগবে না। তো এখানে কিন্তু এটার কোনো কাজ নাই, এটার কিন্তু কোনো কাজ নাই, ঠিক আছে। ভর কখন কাজে লাগতো, যখন আমাদের ভাইয়া মনে করো হচ্ছে সরণটা এক্সাক্ট ভেক্টর রাশিতে না, আমাদের স্কেলার রাশিতে থাকতো, অর্থাৎ ডিরেক্ট যদি মান দেওয়া থাকতো যে ভাই সরণ 5 মিটার 3 মিটার এরকম যদি থাকতো, তাহলে ভরটা কাজে লাগাইতে পারতাম, তাহলে ওই যে এফএস কস থিটা বা এফএস আমরা ইউজ করতে পারতাম। বাট এখন তো ভেক্টর রাশিতে আছে, তো ভেক্টরে থাকলে আমাদের কি করতে হবে, ভেক্টরের নিয়ম অনুযায়ী আমাদেরকে ডট গুণফল করতে হবে। দেন হচ্ছে যদি আরো সরণ দুইটা থাকে, তাহলে আমাদের আদি শেষ সরণ মাইনাস আদি সরণ, ফাইনাল সরণটা আগে বের করে নিয়ে দেন বলের সাথে হচ্ছে ডট গুণফল করতে হবে। বুঝতে পারছো? তো মাঝে মাঝে এরকম কিছু কিছু জিনিস দেওয়া থাকবে যেগুলোর কাজ লাগবে না, কাজে লাগবে না, স্যারেরা তোমাকে একটু ভেবাচাকার মধ্যে ফেলানোর জন্য এগুলো এক্সট্রা জিনিসপাতি দিয়ে রাখতে পারে। ওকে, সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার? তাহলে চলো আমরা যদি নেক্সটে যাই, এই প্রশ্নগুলো অনেক সহজ, তোমরা জাস্ট খালি একটু খেয়াল রাখবা। এইখানে অবশ্যই ডট গুণফল করার সময় তোমরা যেখানে ভুল করো চিহ্ন, এবং আমাদের আর একটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অনেকেই ভাবি যে ভাই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এইভাবে না, কিন্তু আয়ের সাথে আই, জের সাথে জে, কের সাথে কে, এবং চিহ্ন এই দুইটাই জায়গা আছে, জাস্ট স্টুডেন্টরা এখানেই ভুল করে। সো বারবার করে বলে দিচ্ছি, এই দুইটা জায়গায় ভুল করা যাবে না, এই দুইটা জায়গায় ভাইয়া কি ভুল করা যাবে না, তোমরা জাস্ট এইটা দুইটা খেয়াল রাখবা যে ভাই চিহ্ন এবং অবস্থান ভেক্টর। সো নেক্সটে আসো, নেক্সট প্রশ্নটাও একই কিন্তু একটু ফরম্যাটটা আলাদা আছে। দেখো এখানে আই জে কে নাই, এখানে জাস্ট আমাদের কি বিন্দু আকারে দেওয়া আছে। সো বিন্দু থাকলেও কোনো প্যারা নাই, আমাদের দেখো দুইটা সরণ দেওয়া আছে, তার মানে আমরা আর ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান জানি। তাহলে এখান থেকে জাস্ট কি করবে, দেখো 4 থেকে তুমি যদি 3 বাদ দাও, তাহলে তুমি এইভাবে সাজায় লিখতে পারো। দেখো এটা একবার বেসিকটা একটু দেখাই দিই, এগুলো আসলে সাজায় লেখার দরকার হয় না, তুমি মুখে মুখেই করতে পারবা। সো দেখো 4 মাইনাস 3 ইন্টু আই। সো অবস্থান ভেক্টর না থাকলে তোমাকে অবস্থান ভেক্টর এখান থেকে সাজায় নিতে হবে একটু, আবার প্লাস দাও। তারপরে কি আসো যে ভাইয়া 5 মাইনাস 2 জে, আবার প্লাস দাও, আর এখানে কত 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে থেকে কত হবে, কে হবে। তাহলে কত আসতেছে দেখো তো, আই, এখান থেকে প্লাস 3 জে, এখান থেকে প্লাস 2 কে আসতেছে সরণের মানটা। এখন তুমি এই যে বলটা দেওয়া আছে, বলের সাথে ডট গুণফল করে দাও, তাহলে আই এর সাথে আই, প্লাস প্লাসে প্লাস, তার মানে 2 অক্ষে 2, তারপরে আসো প্লাস, এখানেও আছে প্লাস, 3 3 9, আর এখানে প্লাস, এখানে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8। তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে 3 জুল। সো আমাদের ক নাম্বারটা রাইট আনসার। বুঝতে পারছো? আমাদের কি হবে ভাইয়া, ক নাম্বারটা রাইট আনসার, অর্থাৎ 5 এর এ। এই তো সাবাস সাবাস সাবাস, অনেকেই পেরে গেছো যে ভাইয়া 5 এর এ নাম্বারটা হবে। ওকে, সো দেখো এইখান থেকে আমাদের দেখো আমার কাছ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। কাছ থেকে ম্যাথমেটিক্স আসতে পারে, ম্যাথমেটিক্সের বিভিন্ন কন্ডিশন আছে, আমরা সবগুলো কন্ডিশনেই দেখবো, এরপরে আনন্দ তল দেখবো, দেন হচ্ছে পরিবর্তনশীল দেখবো। আর থিওরি টাইপের থেকে আমাদের হচ্ছে কি ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো দুইটা কনসেপ্ট থেকে মূলত প্রশ্ন আসে থিওরিতে থেকে যদি আসে, সেটা হচ্ছে যে কখন সর্বোচ্চ, কখন সর্বনিম্ন, কখন শূন্য। আবার আরেকটা আছে বলের প্রকারভেদ, যে ভাইয়া আমাদের ধনাত্মক নাকি বলের দ্বারা, বলের বিরুদ্ধে। দেখো অপর নামগুলো মনে রাখবা, এটা রেঞ্জটা মনে রাখবা, এবং উদাহরণ আমাদের হচ্ছে শূন্য কাজের উদাহরণ, অন্য কোনো কাজ না, জাস্ট শূন্য কাজের উদাহরণ লাগবে। এই কয়েকটা জিনিসের বাইরে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে না। আমি কেমনে বলতেছি ভাই, অ্যানালাইসিস করেই তোমাদেরকে বলতেছি। ওকে, এর বাইরে কিচ্ছু আসবে না, জাস্ট এতটুকু তুমি যদি মাথার মধ্যে রাখতে পারো 1 মার্ক ইনশাল্লাহ কমন পাবা, কারণ এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন এমসিকিউতে 3 থেকে 4টা 5টাও চলে আসে। সো এখান থেকে কাজ থেকে 100% একটা এমসিকিউ থাকবে, তুমি যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন কাজ থেকে 1 মার্ক মাস্ট কমন পাবা, কাজ থেকে 1 মার্ক মাস্ট এমসিকিউতে কমন পাবা, সিকিউতে তো থাকবেই। ওকে, সো চলো আমরা তাহলে পরবর্তীতে চলে যাব ভাইয়া। পরবর্তীতে যদি চলে যাই, দেখি সবার আগে উত্তর কে করতে পারো, এইটা দেখি সবার আগে কে উত্তর করতে পারো। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সো দেখা যাক আপনারা সবার আগে কে উত্তর করতে পারেন। দেখেন এখানে কি বলছে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। এখন এই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত সবাই একটু বলেন। এটা কিন্তু এই প্রশ্নটা সিকিউতে খ নাম্বারেও আসে। সো আমি এই খ নাম্বার কিভাবে ব্যাখ্যা করবো সেটাও দেখাই দেবো, আগে উত্তর দাও, আগে ভাইয়া উত্তর দাও। এটা কিন্তু সিকিউতে খ নাম্বারেও চলে আসে, সিকিউতে কি আসে ভাইয়া, খ নাম্বারেও চলে আসে। সো সবাই একটু উত্তর দেন আমাকে যে ভাইয়া এটার উত্তর কি হবে, যে ভাইয়া কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। এই যে সবাস, যে ভাইয়া একটু আগেই তো শিখলাম কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা শূন্য। আসলে কেন শূন্য, এটা জাস্ট আমি উদাহরণ দিয়ে দিছিলাম, ব্যাখ্যা তো করি নাই। সো চলো ব্যাখ্যা করবো, কারণ ব্যাখ্যাটা মূলত আমাদের সিকিউতে খ নাম্বারে শিওর থাকো তোমার কোনো না কোনো বোর্ডে আসবেই, এটা 100% বারবারই আসে। সো তোমার ঢাকা বোর্ডে না আসলে অন্যান্য বোর্ডে আসবে।
দিনাজপুর বোর্ডে না আসলে অন্যান্য বোর্ডে আসবে, বাট যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ এই খ নাম্বারটা থাকেই। তো দেখো আমরা এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারবো। কিভাবে? অবশ্যই দুইভাবে, এবং সবগুলা ব্যাখ্যা দিয়ে তোমরা চেষ্টা করবে খ নাম্বারে যেগুলো ব্যাখ্যা করবা চিত্র অঙ্কন করার জন্য। চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবা, তাহলে খাতাটা সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। ওকে, সো স্যারেরা একটা খাতা তোমার দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমার আসলে ডেপথ অফ নলেজ কেমন, তোমার মানে খাতাটা সাজানোর স্টাইল কিন্তু অনেক স্যারের মন মাইন্ডের উপর মনে করো খুব একটা প্রভাব পড়বে। যখন তোমার দেখবে যে খাতাটা খুব সাজানো গুছানো, তখন মনে করবে যে না, পোলাটা ভালো মতো পড়ছে, একদম প্লয়েট একটা বাচ্চা, ঠিক আছে। আর যখন দেখবে যে হ্যাঁ সাদা বেদা তুমি চিত্র অঙ্কন করছো কলম দিয়ে, স্যারের প্রথমেই মেজাজ গরম হয়ে যাবে, তখন এটা নাম্বারের উপর ইফেক্ট পড়বে। ওকে, সো ছাড়ের জন্য খাতাটা তোমাকে অবশ্যই পরিমার্জিত করে রাখতে হবে। ওকে, আচ্ছা। তো দেখো এখন আমরা কেন্দ্রমুখী কখনো বল উৎপন্ন হয় যখন আমাদের বৃত্তাকার পথে ঘোরে। সো বৃত্তাকার পথে যখন ঘোরে কোনো বস্তু ভাই, তখন দেখো যে ধরো এটা একটা ফিক্সড পয়েন্ট ধরে নিলাম, সো এটা ঘুরে আবার ওই জায়গায় আসলো, ঘুরে আবার ওই জায়গায় আসলো, সো ইন টোটালি কিন্তু সরণ কিন্তু হচ্ছে না। সো সরণ শূন্য, এই জন্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এস যেহেতু শূন্য তার মানে পুরো কাজের মানই শূন্য। সো এটা হচ্ছে এক ধরনের ব্যাখ্যা, এটা হচ্ছে নর্মাল ব্যাখ্যা, এটাতে অত স্ট্রং না কিন্তু এটা, ঠিক আছে। সেটা হচ্ছে নর্মাল ব্যাখ্যা। এটা আলটিমেটলি এখন আমরা এইটা ব্যাখ্যা স্কিপ করে আমরা আরেকটা ব্যাখ্যা শিখবো, সেটা কি ভাইয়া, সেটা একটু দেখো। তো এটা তোমরা করতে পারো, বাট এটাতে 2-এ 2 পাওয়ার সম্ভাবনা কম। সো তোমরা এখন যে ব্যাখ্যাটা বলবো সেটা একটু দেখার চেষ্টা করো। তো ধরো এখানে আমাদের বৃত্তাকার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তু ঘুরতেছে। এখন ধরো আমার এইখানে আমার দিকে খেয়াল করো, ধরো এই কলমের মাথায় আমি একটা সুতা বেঁধে আমি মনে করো এইভাবে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, ধরো হঠাৎ করে সুতাটা ছিঁড়ে গেল, তখন আমাদের বস্তুটা কোন দিকে যাবে? তো সবসময় খেয়াল রাখবা বা মনে রাখবা, বৃত্তাকার পথে যখন বস্তু ঘুরে তখন আমাদের সরণটা হয় অবশ্যই অবশ্যই স্পর্শক বরাবর। যদি আমাদের ছিঁড়ে যায় ভাইয়া, ধরো এখানে বস্তু আছে না, যদি ছিঁড়ে যায় তাহলে এই স্পর্শক বরাবর সরণ হবে। সো যদি এইখান থেকে ছিঁড়ে যায় তাহলে এই স্পর্শক বরাবর সরণ হবে, যদি এইখান থেকে ছিঁড়ে যায় তাহলে এই স্পর্শক বরাবর সরণ হবে। তাহলে দেখো অলওয়েজ কিন্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ভাই? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ। সো এখানে থিটাটা কত কোণ উৎপন্ন করতেছে? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে আমাদের কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান শূন্য, এই জন্য আমাদের কৃত কাজ শূন্য। সো এইটা হচ্ছে স্ট্রং ব্যাখ্যা। সো তুমি এইভাবে উপাংশ দেখো, এই চিত্রটা অঙ্কন করে উপাংশগুলো দেখবা, এবং সরণটা যে আমাদের বৃত্তাকার পথে কি হয়, আমাদের উপাংশ আমাদের হচ্ছে আমাদের সরণটা একটু দেখাই দিবা পেন্সিল দিয়ে, খুব সুন্দরভাবে অঙ্কন করে দিবা, তাহলে দেখবা যে ব্যাখ্যায় 2-এ 2 পেয়ে যাবা। ওকে, এই ব্যাখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, এই ব্যাখ্যাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। অবশ্যই চিত্র অঙ্কন করবা পেন্সিল দিয়ে। সবার ক্লিয়ার? একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলো যে 100% ক্লিয়ার কিনা, যে এটা এমসিকিউতে আসলেও পাবো, আবার ব্যাখ্যা যদি আমাদের খ নম্বরে আসে, আমি বাংলা কথাগুলো তো লিখবে না, এগুলো তো সাজিয়ে লিখতে তোমরা পাবা, ঠিক আছে। এই জন্য আমি লিখলাম না, জাস্ট খালি তোমাকে মেইন জিস্ট পয়েন্টটা বুঝাই দিছি, জাস্ট খালি তোমাকে কি করছি ভাইয়া, মেইন জিস্ট পয়েন্টটা বুঝাইছি। তো সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে আমাকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ভাই। পরবর্তীতে এটা একটা ভেলকিবাজি প্রশ্ন, দেখি সবার আগে কে পারো, এটাও আমি বলে দিয়েছি উদাহরণের ক্ষেত্রে। সো দেখো একজন লোক আমাদের কি বলছে যে ভাইয়া 40 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে কাজের পরিমাণ কত হবে? ধরো তোমাকে আলটিমেটলি একটা বোঝা দিয়ে দাঁড়ায় রাখছে, মাথার উপর এরকম বোঝা নিয়ে দাঁড়ায় আসো, তাহলে তোমার কাজের পরিমাণ কত হবে? সবাই বলো। সো দেখো এরকম এই ধরনের ভেলকিবাজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এই ধরনের ভেলকিবাজি প্রশ্ন ভাইয়া পরীক্ষায় আসে, এই ধরনের ভেলকিবাজি প্রশ্ন ভাইয়া কি আসে? পরীক্ষায় আসে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা ভাইয়া কি করতে হবে? একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো দেখো আমাদের যতক্ষণ পর্যন্ত না স্মরণ হবে, যদি স্মরণ যদি না হয় ভাই, ততক্ষণ পর্যন্ত কাজ হবে না, কাজ শূন্য। তাহলে দেখো তুমি মাথায় নিয়ে দাঁড়ায় আসো, তাহলে জীবনেও কাজ হবে না, কারণ তুমি তো দাঁড়ায় আসো, স্মরণ তো হয় নাই ভাই, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের লাড্ডু সোনা। ওকে, অর্থাৎ আমাদের ক নাম্বারটা উত্তর, অর্থাৎ আমাদের কি ক নাম্বারটা লাড্ডু সোনা উত্তর। ওকে, সো এই তো সবাই ধরতে পারছো বিষয়টা। সো এইরকম কিছু প্রশ্ন তুমি দেখতে পারবা যেগুলো ম্যাথমেটিক্স সমাধান করার কোনোই দরকার নাই, তুমি ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। ওকে, বুঝতে পারছো? ধরো তোমার অনেক অনেক ইনফরমেশন দিয়ে বলো যে এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে কাজ কত হবে? তাহলে তোমার ম্যাথমেটিক্স করার দরকার আছে? তুমি তো জানোই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কৃত কাজ শূন্য, কারণ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। ওকে, আবার মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা শূন্য হবে, কারণ স্মরণ হচ্ছে না। ওকে, সো একটু স্মার্টলি সকল কনসেপ্ট গুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, যে ভাইয়া সিজিএস পদ্ধতিতে কাজের একক। দেখো কাজের একক, একক কিন্তু বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের একক আছে, সিজিএস, এমকেএস,
আমাদের অভিকর্ষীয় একক আছে, ঠিক আছে, ফুট পাউন্ডাল একক আছে, সো অনেক ধরনের একক আছে। একক বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হয়, বাট মাত্রা জীবনও চেঞ্জ হয় না। এটা আমি তোমাদেরকে অনেকবার বুঝাইছি। সো কাজের সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সবাই একটু উত্তর করার ট্রাই করে দেখি ভাইয়া। কাজের সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে ভালো মতো খেয়াল রাখো কিন্তু, দেখি কে কে মনে রাখছো। তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের স্বপ্ন যাদের ডাক্তার হওয়া, এটা মেডিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? মেডিকেলে অলরেডি এই টাইপের প্রশ্ন আসছে। সো আমি প্রত্যেক এই প্রশ্নটা সমাধান করার পাশাপাশি আরো বেশ কয়েকটা একক লিখে দিব, যেখান থেকে কাজের একক চলে আসতে পারে। সো আপনারা একটু উত্তর করার ট্রাই করেন যে ভাইয়া আমাদের সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? তোমাদের মেডিকেলে কার কার পড়ার স্বপ্ন, আর ভার্সিটিতে কার কার পড়ার স্বপ্ন বলো? মেডিকেল, ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং? তোমরা জাস্ট খালি কমেন্টে লেখো, মেডিকেল হলে মেডিকেল, ভার্সিটি হলে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং। সো আমাকে একটু বলো তো দেখি, তোমরা তোমাদের সাথে একটু দেখা যাক কার কিরকম স্বপ্ন। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে কোথায় তোমাদের পড়ার ইচ্ছা। পড়তে পারো কিনা এটা তো আল্লাহর উপর ডিপেন্ড করবে, তোমাদের নিজের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। সো তোমাদের ইচ্ছাটা কি সেটা আমি একটু শুনতে যাচ্ছি, যে ভাইয়া ভার্সিটি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং, কোনটা? সো চলো উত্তর করতে থাকো। উত্তর ওকে, ঠিক আছে। এই তো 8-এর হচ্ছে এ নাম্বার দিয়েছো তোমরা, যে ভাইয়া 8-এর এ নাম্বারটা হচ্ছে জুল। অনেকেই জুল দিয়েছো, তাই না? সিজিএস পদ্ধতিতে কাজের একক জুল, সিজিএস পদ্ধতিতে কাজের একক জুল। তোমাদের মাইট দেওয়া উচিত, ঠিক আছে? বই ভালো মতো পড়ো নাই, ঠিক আছে? বই ভালো মতো পড়ো নাই, ওকে? অনেকেই জুল দিয়েছো, আবার অনেকেই সি নাম্বার দিয়েছো যে ভাইয়া আর্গ হবে। এই ইআরজির নাম কি জানো? এই ইআরজি, এটাকে আর্গ বলা হয়, আর্গ। এটাকে কি বলা হয় ভাইয়া? আর্গ বলা হয়, ওকে? সো দেখো, কাজের সিজিএস পদ্ধতিতে একটা হচ্ছে আমাদের আর্গ। আর তোমাকে যদি বলে যে ভাইয়া কাজের সব থেকে ছোট একক কোনটা, এটাই কিন্তু কাজের সব থেকে ছোট একক। দেখো, একটা প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে। সো কাজের সব থেকে ছোট একক কোনটা? আর্গ। অথবা কাজের সিজিএস পদ্ধতিতে একক কোনটা? আর্গ। এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া কাজের এসআই পদ্ধতিতে একক কোনটা, কাজের এসআই পদ্ধতিতে এটা হবে জুল। এসআই পদ্ধতিতে, যেটা আমরা নর্মালি সবসময় ব্যবহার করি, ওকে? আচ্ছা, এখন দেখো, এখন আমাকে একটু বলো যে ভাইয়া, এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া কাজের মহাকর্ষীয় একক, এইটাই অনেক গুরুত্বপূর্ণ। কাজের মহাকর্ষীয় একক, কাজের কি ভাইয়া? অভিকর্ষীয়, সরি মহাকর্ষীয় না, অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক কি বলো? এটা কি হবে? এই যে এই দুইটাই সব থেকে বেশি আসে, হয় অভিকর্ষীয় একক না হয় সিজিএস পদ্ধতিতে একক। তো এটা আমাকে বলো দেখি যে ভাইয়া কাজের অভিকর্ষীয় একক কি হবে? কাজের অভিকর্ষীয় একক কি হবে? কাজের অভিকর্ষীয় একক কি হবে? কারো জানা আছে? কাজের অভিকর্ষীয় একক কি হবে? কারো জানা আছে? বলো। আচ্ছা, তোমাদের অনেকেরই হচ্ছে, মেয়েদের ম্যাক্সিমাম সবারই মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে, হ্যাঁ মেয়েদের, তোমরাও তার ব্যতিক্রম নাও। সো ওকে, সুমাইয়া ওকে, ঠিক আছে, নীরবতা, সায়া, ফাহমিদা ওকে, সবারই মেডিকেল, বাপরে। যাক, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। সো ভালো মতো পড়াশোনা কইরো, ভালো মতো ডাক্তার হইও, ভালো মতো ডাক্তার হইতে হবে যাতে আমরা অসুস্থ হইলে তোমাদের কাছে যাইতে পারি, ওকে? আচ্ছা, শায়েদ হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়ার ইচ্ছা, ওকে, ঠিক আছে। ওরে বাপরে, ম্যাক্সিমামেরই মেডিকেল। এই তো আব্দুল্লাহ ভার্সিটি, ওকে। ফাহমিদা কেজি মিটার, এই তো উত্তর করে ফেলছে, ধন্যবাদ। সো কাজের মহাকর্ষীয় একক বাবা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওকে? সো দেখো, কাজের অভিকর্ষীয় এককটা কি ভাইয়া? কাজের অভিকর্ষীয় এককটা হচ্ছে কেজি মিটার। কি ভাইয়া? কেজি মিটার। এটাও অনেক গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে মনে রাখবা, ওকে? সো এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একক, সো একক বিভিন্ন কন্ডিশন ভেদে একক, একটা জিনিসের একক চেঞ্জ হতে পারে, কিন্তু মাত্রা জীবনও চেঞ্জ হয় না, ওকে? সো কাজের একক শিখলাম, কাজের চলো মাত্রাটা শিখে আসি, কারণ মাত্রাও চলে আসতে পারে। সো কাজের মাত্রা, একক এবং মাত্রা ভাই মুখস্থ করার বিষয় না, তুমি জাস্ট সূত্র থেকে আনতে পারবা। সো দেখো, আমরা যদি সূত্র ভাঙাই, সো কাজের একক সূত্রটা কি জানি? এফ ডট এস। সো এখান থেকে এফ এর মাত্রা কি? এম এল টি ইনভার্স টু, এস এর মাত্রা কি? এল। তার মানে আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা কি পাচ্ছি আমরা? কাজের মাত্রা পাচ্ছি। সো মাত্রা আমরা শিখে ফেললাম। এখন একটা জিনিসের তুমি যদি মাত্রা মুখস্থ রাখতে পারো, তাহলে কিন্তু অনেক কয়েকটা জিনিসের মাত্রা তোমার অটোমেটিক জানা হয়ে গেল। কিভাবে? দেখো, কাজের মাত্রার সাথে আর কার মাত্রা সেম, তোমরা একটু বলতে পারবা? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি যে ভাইয়া কাজের মাত্রা যেটা, যেমন এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা আর কার মাত্রা? এটা আর কার মাত্রা? দেখি তোমরা পারো কিনা। এটা আর কার মাত্রা? সবাই একটু বলো দেখি। আচ্ছা, এই তো সুইটেরো মেডিকেল, মাহফুজ ঢাকা ইউনিভার্সিটি, সাবাস। যাক, তোমরা ইনশাল্লাহ পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদের সহায় হবে।
বাট একটা কথা মাথায় রাখবা, ভাগ্য তো হ্যাঁ ভাগ্য তো ডিপেন্ড করেই, তার পাশাপাশি তোমার পরিশ্রমটাই কিন্তু নির্ধারণ করবে তুমি কোন দিকে যাবা। তোমার পড়ালেখাটাই তোমাকে নির্ধারণ করবে তোমাকে কোন জায়গায় আলটিমেটলি তুমি কোন জায়গায় যাবা, ঠিক আছে? সো পড়াশোনা করেই কিন্তু সব জায়গায় সবকিছু অ্যাচিভমেন্ট করতে হবে তোমাকে, ভার্সিটি হোক, মেডিকেল হোক অথবা ইঞ্জিনিয়ারিং হোক। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সো কেউ বলতে পারবা, কেউ বলতে পারবা ভাইয়া? কি জানি একটা প্রশ্ন ধরলাম যে ভাইয়া কাজের, এই যে কাজের যে মাত্রাটা পাইলাম, এই মাত্রাটা আর কার কার মাত্রার সাথে মিলে? এই মাত্রাটা আর কার কার মাত্রার সাথে মিলে? একই জিনিস কিন্তু। তোমরা না পারলে বলবা যে ভাই পারতেছি না, আপনি বলে দেন। তোমরা না পারলে বলবা যে ভাইয়া পারতেছি না, বলে দেন, ঠিক আছে? এমনিতেই সময় নষ্ট করবা না। ওকে, এমনিতেই সময় নষ্ট করা যাবে না, এমনিতেই কি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। সো পারবা না? পারবা না রে, সহজ তো। দেখো আমি একটু তোমাদেরকে নোট করে দিই যে কার কার মাত্রা সেম, কার কার মাত্রা সেম, মাত্রা সেম, মাত্রা সেম। সো এখানে মনে রাখতে পারবা তোমরা, দেখো কাজ, শক্তি, টর্ক, এটার অপর নাম হচ্ছে দ্বন্দ্বের ভ্রামকও বলা হয়, দ্বন্দ্বের ভ্রামক। তারপরে হচ্ছে বলের মোমেন্ট, কাজ, শক্তি, টর্ক, দ্বন্দ্বের ভ্রামক, আমাদের হচ্ছে বলের মোমেন্ট, এই সবগুলারই আসলে আমাদের মাত্রা সেম। এখন দেখো আমরা সবকিছু, যেমন টর্ক, টর্কের এই মাত্রা আমরা ভুলে যাইতেই পারি, কারণ টর্কের সূত্র মাঝে মাঝে আমরা ভুলে যাই, ঠিক আছে? অথবা দ্বন্দ্বের ভ্রামক অথবা বলের মোমেন্ট, ঠিক আছে, এগুলো আমরা নাই মনে থাকতে পারে। বাট আমার যদি জানা থাকে যে ভাই কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, এখানে দ্বন্দ্বের ভ্রামকও আছে, বলের ভ্রামকও হবে, বলের ভ্রামক, বলের ভ্রামক, এই সবগুলোর মাত্রা একক সেম, তাহলে তো দেখো কাজের মাত্রা একক তো আমরা কখনোই ভুলবো না। সো এইখানকার মধ্যে যেটাই আসুক না কেন তুমি কাজের মাত্রা একক দাগাই দিবা, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। সো এটা র্যান্ডমলি মনে থাকবে যে ভাই কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, এই 6টা জিনিসের আমাদের কি, আমাদের মাত্রা সেম। যদি এই র্যান্ডমলি মুখস্থ করতে কেউ অসুবিধা হয় তাহলে দেখো এটা ছন্দ দিয়েও মনে রাখা যায়। আশা রাখি তোমাদের ছন্দ লাগবে না, এটা র্যান্ডমলি এমনিতেই মনে রাখে, তবুও শিখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে বলাই, বলাই নামে একটা ছেলে, ধরো বলাইয়ের ভাই, বলাইয়ের ভাই টাকা ধার দেয় না, বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, শক্তি কাকাকে, শক্তি কাকাকে। সো তোমরা এভাবে মনে রাখতে পারবা যে ভাইয়া বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে। এখন ব্যাপারটা দেখো, এই বলাইয়ের ভাই থেকে আমরা পাবো হচ্ছে বলের ভ্রামক, এটা থেকে কি পাবো ভাইয়া, বলের ভ্রামক, বলের ভ্রামক। টাকা থেকে আমরা পাবো হচ্ছে টর্ক, দেয় থেকে আমরা পাবো হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক। আর শক্তি থেকে তো আমরা শক্তি পাচ্ছি, কাকা থেকে আমরা কাজ পাচ্ছি। ওকে, সো এইভাবে মনে রাখতে পারবো যে ভাই বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে। সো এইটা বিশেষ করে আমাদের বোর্ডের পাশাপাশি ভার্সিটি বা এডমিশন টেস্টে তোমার এই ট্রিক্সটা অনেক কাজে লাগবে। বিশেষ করে এই যে টর্কেরটা সব থেকে বেশি আসে, শক্তিরটা সব থেকে বেশি আসে মাত্রাগুলান, ওকে, বা এই যে বলের ভ্রামক এটাও বেশি আসে। ওকে, সো তোমার যাই আসুক না কেন তুমি কি বসাইবা, কাজের মাত্রাটা বসাই দিবা, কারণ এই সবগুলারই মাত্রা সেম। সবার ক্লিয়ার? এই সবগুলোরই মাত্রা সেম, সবার ক্লিয়ার ভাইয়া? বলো সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া, সবার 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 ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার কিনা বলো, হ্যাঁ বলে দেন, হ্যাঁ দিছি দিছি, বলে দিয়েছি বলে দিয়েছি। তো সবার ক্লিয়ার কিনা? দেখো আমরা খুব সুন্দর মতো কিন্তু ভাইয়া এই জিনিসটা শিখে ফেললাম। তাহলে এক ঢিলে কিন্তু কয় পাখি, 6 পাখি মারলাম আমরা। একটা জিনিসের মাত্রা একক, মাত্রা আর কার কার সাথে মিল আছে খুব সুন্দর মতো শিখলাম। তার পাশাপাশি এটা কিভাবে মনে রাখবো সেটার জন্য একটা শর্টকাট ট্রিক শিখলাম, সেটা হচ্ছে বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, খুব সুন্দর মতো কিন্তু আমরা শিখে ফেলছি। ওকে, আচ্ছা ফাহমিদা, হ্যাঁ পিডিএফ পেয়ে যাবা ভাইয়া, পিডিএফ পেয়ে যাবে। আমি তো বললাম ক্লাসের শুরুতে আমার একটু ডেস্কটপটা প্রবলেম হওয়ার কারণে আমি সাজেশনটা বানাইতে পারি, মনে করো হচ্ছে প্রসেস করতে পারিনি। সো আজকে ইনশাল্লাহ পেয়ে যাবা, বা কালকে সকালের মধ্যে সকল পিডিএফ পেয়ে যাবা। ওকে, সো চলো, ওকে ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে চলো তাহলে নেক্সটে চলে যাবো, দেখি এই প্রশ্নটাকে সমাধান করতে পারেন। এইটা মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন, এইটা তোমার ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এইচএসসি তে তো অলরেডি আসছিল। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার এইচএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। দেখো এটা আনততলের খুব সুন্দর একটা কনসেপ্ট, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24-এ আসছিল, কিন্তু এই প্রশ্নটা হুবহুব তোমরা বিশ্ববিদ্যালয়েও কমন পাবা ইনশাআল্লাহ। সো একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে একদম খুব সুন্দর মতো বেসিকটা ক্লিয়ার করাই দেবো। দেখো আমরা প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি যে ভাইয়া 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ একটা মই দিয়ে
আমাদের নিচে নামতেছে। ওকে, নিচে নামতেছে কাজের পরিমাণ কত। সো এই ধরনের এত ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা একটু চিত্র অঙ্কন করে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো ধরো আমরা এই আনত তল যেহেতু নিচে নামতেছে মই ভাইয়া, সো এইটা ধরো আমাদের কি ভাইয়া মই। সো মই, এটা আমাদের মই দেওয়া আছে। এখন কোনটা কি দেওয়া আছে, কোন কি এটা দেওয়া আছে নাকি এটা দেওয়া আছে বলো তো দেখি, এটা 1 নাম্বার নাকি 2 নাম্বার? যে কোণের মানটা দেওয়া আছে এটা 1 নাম্বারে বসাবো নাকি 2 নাম্বারে বসাবো, দেখি তোমাদের বেসিক কনসেপ্টটা কিরকম ক্লিয়ার আছে বলো। বেসিক কনসেপ্টটা কিরকম ক্লিয়ার আছে আমি একটু দেখতে চাই, সবাই একটু বলো যে ভাইয়া আমাদের কোনটা আসলে কি রকম, কোনটা এই যেখানে 60 ডিগ্রি কোণ যে দেওয়া আছে এটা কোথায় 1 নাম্বার কন্ডিশনে বসাবো নাকি 2 নাম্বার কন্ডিশনে? দুইটা যেহেতু কোণ, আর এটা তো ভাই সবাই জানি আমরা 90 ডিগ্রি, সো বাদ। এইটা 1 নাম্বারে বসাবো নাকি 2 নাম্বারে বসাবো? 60 ডিগ্রি আসলে কোথায় বসাবো সবাই একটু বলো দেখি, সবাই একটু বলো দেখি তোমরা প্রশ্নটা ধরতে পারছো কিনা, সবাই একটু বলো দেখি তোমরা প্রশ্নটা ধরতে পারছো কিনা, একটু দেখতে চাই আমি, ঠিক আছে? এইটা কি ক্লাস চলতেছে মেহেদি? এটা হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাস চলতেছে। ওকে, এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য, বাট এইচএসসি 26 27 তোমরা যাই আসো না কেন সবাই করতে পারো। স্পেশালি এইচএসসি 25 ব্যাচের ফাইনাল রিভিশন ক্লাস কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের উপর চলতেছে। ওকে, আচ্ছা 2 নাম্বার কন্ডিশনে সাবাস। দেখো এইখানে কিন্তু ভাইয়া একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করতে হবে তোমাদের। দেখো এখানে দুইটা কোণ দেওয়া আছে, বাট এইটা কি, এটা তো অলওয়েজ ভূমি তাই না, এটা তো ভূপৃষ্ঠ। সো ভূমির সাথে নাকি দেয়ালের সাথে, দেখো এইটা অনেকে ভুল করো, এই কন্ডিশন, এটা কিন্তু কন্ডিশন, এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। সো কোন কোথায় দেওয়া আছে যে ভাইয়া ভূমির সাথে নাকি দেয়ালের সাথে? সো যদি বলতো ভূমির সাথে তাহলে এই কোণটা হইতো, তাহলে আমি একটু লিখে দিই তোমাদেরকে, এই কোণটাকে বলা হবে ভূমির সাথে কোণ, ভূমির সাথে কোণ, ঠিক আছে? আর এই কোণটা কি ভাই, এই যে এটা তো দেয়াল তাই না, দেয়ালের সাথে তো আমরা মই লাগাইছি, মই লাগায় ধরো এই পাশে নিচে নামাচ্ছি। সো এইটা কি, এই কোণটা হচ্ছে দেয়ালের সাথে কোণ, দেয়াল, এটা হচ্ছে দেয়ালের সাথে কোণ। সো এই সর্বপ্রথম তোমাকে কন্ডিশন খেয়াল রাখতে হবে। ওকে, তার মানে আমাদের 60 ডিগ্রি কোণে দেয়ালের সাথে দেওয়া আছে, এটা মইটা তোমাকে কি এখন উপরে উঠতেছো নাকি নিচে উঠতেছো, এইটাই হচ্ছে মূলত আরেকটা কন্ডিশন, এটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। এটাও একটা কন্ডিশন যে ভাই তুমি উপরে যাচ্ছ নাকি নিচে নামতেছো। তো এখানে কি বলছো, দেখো নিচে নামতেছে, তাহলে দেখো তোমার ধরো এইখানে একটা ব্যক্তি আসো, আচ্ছা এখানে একটু হচ্ছে চিকন চাকন কে আসো, ঠিক আছে ছেলেদের মধ্যে, আমি ওরে আর্ট করছি। ধরো এখানে কে কে ক্লাস করতেছো, ধরো আমাদের হচ্ছে এটা কারে আর্ট করলাম, ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের শাহেদ, ঠিক আছে, এটা হচ্ছে শাহেদ, শাহেদকে আমরা আর্ট করলাম খুব সুন্দর মতো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শাহেদ, একটু চিকন চাকন ছেলে। ওকে, সো এর মাথায় আবার কি আছে, অনেক বড় একটা বোঝা আছে, বোঝা নামায় সে ওই নিচের দিকে নামতেছে। ওকে, এখন নিচের দিকে নামতেছে, ওকে বুঝলাম। সো এখন এই ওর ভর কত, ওর ভরটা কিন্তু ভাইয়া আমাদের 50 কেজি, বাট ওর মাথায় ভর দেখছো, ওরে বাপরে এই তো চ্যাব্বা হয়ে যাওয়ার কথা, ওর নিজেরই ভর 50 কেজি, আবার ওর মাথায় তুলছে 50 কেজি, মারাত্মক ব্যাপার স্যাপার, এটা বাস্তবে সম্ভব না হলেও ম্যাথে দেওয়া আছে, কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো ওই যখন নিচে নামবে ভাইয়া, তাহলে কি শুধু ওই নামবে নাকি ভর সহ নামবে? অবশ্যই ভর সহ, তাহলে এখানে ভরটা ইন টোটাল করতে হবে, তাহলে 50 + 50, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে 100 কেজি ভর নিতে হবে, জাস্ট ওর ভর নিলে হবে না, কারণ ওই মাথায় বোঝা সহ নামতেছে, মাথায় বোঝা সহ উপর থেকে নিচে নামতেছে। ওকে বুঝলাম। এখন আমরা সবাই জানি কাজের সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ। এখন আমরা এফ এস অনেক সূত্র জানি, বাট আমরা কোন সূত্র ফেলাবো, যেহেতু থিটার মান দেওয়া আছে তাহলে অলওয়েজ আমরা কি করব, এফ এস কস থিটা বসাবো, এফ এস কস থিটা বসাবো। ওকে, সো এখন আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি, থিটাটা অলওয়েজ কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো আমাদের সরণ হচ্ছে কোন দিকে ভাইয়া, সরণ হচ্ছে এই দিকে, সরণ হচ্ছে এসটা, সরণ হচ্ছে এদিকে, বল দেখো এই বস্তুটা যখন এইখানে ছিল ভর, তাহলে এর কোন দিকে কাজ করবে ভাই, ওজনটা বা বলটা কোন দিকে, এমজিটা অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে না, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কি হবে, এইটা হবে নাকি এইটা হবে? অলওয়েজ কিন্তু আমাদের এইটা হচ্ছে, কারণ আমাদের সরণ হচ্ছে এইদিকে, আমার বল নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, এইটা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, এইটা। তাহলে আমরা কি করব যে ভাই এখানে আমরা এফ এফ এর দেখো আবার ভাঙাইতে হবে, কারণ বলের মান দেওয়া নাই, ভরের মান দেওয়া আছে, তার মানে আমরা কি জানি এম জি এস কস থিটা, তাহলে এম এর মান কত ভাই 100 ইন্টু জি এর মান 9.8, এস এর মান কত 4 মিটার দীর্ঘ ছিল, আর এখানে কস 60 ডিগ্রি। সো তুমি এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। সবাই একটু উত্তরটা জানাও দেখি ভাইয়া, সবাই একটু উত্তরটা জানাও, সবাই একটু উত্তরটা জানাও, সবাই একটু উত্তরটা জানাও। আমরা কি করব, অলওয়েজ 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 কস থিটা ইউজ করব। সো দেখো তোমরা একটা মনে রাখতে পারো, আমি তোমাকে একটু নোট করে দিই, যাদের একটু অসুবিধা হয় যে ভাই কখন আমরা কোনটা নিব, তুমি যদি নিচে নামো ভাইয়া, তাহলে থিটাটা নিতে হবে দেয়ালের সাথে, থিটা তোমার দেয়ালের সাথে নিতে হবে, দেয়াল দেয়াল। আর তুমি যদি উপরে ওঠো তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো তো, দেখো উপরে উঠতেছি আমরা, এটা আমার একটা মানুষ আছে ধরো,
এরকম উপরে উঠতেছে, তাহলে সরণ কোন দিকে হচ্ছে ভাই? এই দিকে। আর বলটা কোন দিকে কাজ করতেছে? অলওয়েজ সবসময় নিচের দিকে। তবুও কিন্তু এই উপরের কোনটাই হচ্ছে, তবুও থিটাটা উপরের কোনটা, অর্থাৎ দেয়ালের সাথে কোনটাই হচ্ছে। তো এই জিনিসটা মনে রাখবে যে অলওয়েজ তোমাকে উপরে নামানো নিচে নামো দেয়ালের সাথে কোন কাউন্ট করতে হবে, এবং মাঝে মাঝে দেয়ালের সাথে কোন দেওয়া থাকবে না। ধরো আমার এরকম দেওয়া আছে যে ভাইয়া এরকম আমি নামতেছি বা উঠতেছি, আমার এইখানে কোন দেওয়া আছে 30, তাহলে এই কোনটা কত হবে বলো দেখি? যেটা হোয়াট চিহ্ন দিলাম আমি, সবাই একটু কমেন্ট করো যে ভাই এই চিহ্নটা এই কোনটা কত হবে, এই কোনটা কত হবে। তাহলে খুবই ইজি ভাই, কারণ দেখো এটা অলওয়েজ 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে কত হবে? এখানে অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এটাকে আমরা যদি বের করি তাহলে অবশ্যই আমাদের 60 ডিগ্রি পাচ্ছি। ওকে, সো দেখি কে কে উত্তর করছো অলরেডি, কে কে উত্তর করছো অলরেডি, সবাই একটু বলো তো দেখি কে কে উত্তর করতে পারছি। সবাই বলছো যে 9-এর বি, 9-এর বি, 9-এর বি, সাবাস। সো আমরা 9-এর বি 1960, হ্যাঁ ঠিক আছে তোমাদের। ওকে ঠিক আছে, সো আমাদের কি 1960। সো কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? আনত তলের উপরে নামুক নিচে নামুক এখন তোমরা পাবা না ভাই, সবাই একটু বলো। এখন তোমরা যে কোনো কন্ডিশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা পারবা না? বলো, যে কোনো কন্ডিশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে পারবা না? আমি কিন্তু 100% প্রত্যেকটা টপিক দেখাই দিছি, দেয়ালের সাথে কোন নাকি ভূমির সাথে কোন, উপরে নামতেছে নাকি নিচে নামতেছে, এই দুইটাই মূলত এখানকার মধ্যে ঝামেলা বাঁধায়। আমি কিন্তু বেসিক কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করাই দিছি। সো তুমি এখন আমাকে বলো যে ভাইয়া সবকিছু তোমার ক্লিয়ার কিনা, না ক্লিয়ার হলে কোন জায়গায় ক্লিয়ার না সেটা বলো, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। বাট এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসির পাশাপাশি তোমার ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে খুব বেশি পরিমাণে আসে এই আনত তলের কনসেপ্ট। ওকে, তো সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই 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 একটু বলো যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই একটু বলো যে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। ওকে, এই তো সাবাস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো, সময় নষ্ট করবো না আমরা। তো চলো দেখো, শক্তি এটা না পারলে খবর আছে, একটু আগে ট্রিক শিখাই দিছি। কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, এই সবগুলোর মাত্রা সেম। সো শক্তির মাত্রা কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে আমাকে জানাও। একটু আগেই তোমাকে টেকনিক, শর্টকাট, ছন্দ, বেসিক যা আছে সবকিছু শিখাই দিছি, তোমরা একটু দ্রুত উত্তর করার ট্রাই করো দেখি ভাইয়ারা, তোমরা একটু দ্রুত উত্তর করার ট্রাই করো যে আমাদের শক্তির মাত্রাটা কত। একটু আগে আমরা কাজের মাত্রা শিখছি, তো কাজ থেকে এটার উত্তর মূল মেইনলি আমরা করে ফেলতে পারবো। তো সবাই একটু উত্তর করার ট্রাই করো যে ভাইয়া আমাদের এটার উত্তর কি হবে, শক্তির মাত্রাটা মূলত কি হবে। তো আমি একটু কমেন্ট সেকশন গুলো দেখবো, দেখি সবার আগে কে উত্তর করতে পারো। 10-এর অলরেডি অ্যান্সার করে ফেলছো মুশফিকা। ওকে, বি নাম্বার। আমরা একটু আগে শিখলাম যে কাজের মাত্রাটা কি ভাই, কাজ যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সো অর্থাৎ কোথায় আছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, খ নাম্বারটা। ওকে, সো মাত্রা যখন তুমি উত্তর করবা, মাত্রা যদি চাই তোমার, তাহলে তুমি কি খেয়াল রাখতে বলছিলাম? অবশ্যই অবশ্যই যে ভাইয়া পাওয়ারটা খেয়াল রাখবা, যে পাওয়ারটা কি প্লাস নাকি মাইনাস, প্লাস নাকি মাইনাস, তো খেয়াল রাখবা। সো কোথায় ইনভার্স আছে কোথায় পাওয়ার আছে। মাঝে মাঝে আমরা তাড়াহুড়া করতে গিয়ে এই জায়গাগুলো ভুল করি, মাঝে মাঝে তাড়াহুড়া করতে গিয়ে এই জায়গাগুলো ভুল করি। সো এই জায়গাগুলো মোটেও 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 ভুল করা যাবে না। তোমরা যে জায়গায় ভুল করতে পারো ভাইয়া কিন্তু খুব সুন্দর মতো তোমাদেরকে আগেই ওয়ার্ন করে দিচ্ছি, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবা, ভুল করা যাবে না। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। মোটামুটি সবাই পারছো যে ভাইয়া বি নাম্বার বি নাম্বার বি নাম্বার। ওকে, ধন্যবাদ। তো চলো এখন যদি আমরা পরবর্তীতে যাই, দেখো এটা একটা থিওরি টাইপ প্রশ্ন, আশা রাখি তোমরা সবাই পারবা যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত আমাদের হচ্ছে জুল। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। দেখো 1 কিলোওয়াট আওয়ার, তাহলে কিলোওয়াট মানে কত ভাই? 1000, আর আওয়ার এটাকে যদি সেকেন্ডে আনো তাহলে কত হবে? 3600। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো 36 ইন্টু 10 টু দি পাওয়ার 3 2 5 10 টু দি পাওয়ার 5 জুল, অথবা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 না, তখন হয়ে যাবে 6 জুল। ওকে, যদি 3.5 দাও তুমি, তাহলে দেখো এখানে কত আছে? 3.5 না, ও ডিরেক্ট আছে 36, 36 ইন্টু 5টা 1 2 3 4 5, এই যে ঘ নাম্বারটা রাইট আনসার। ওকে, বুঝতে পারছো? সো এইখানে তোমরা একটু খেয়াল রাখবা যে ভাইয়া আমাদের কোথায় 10 টু দি পাওয়ার 5, কোথায় 10 টু দি পাওয়ার 6। যদি 36 থাকে তাহলে 10 টু দি পাওয়ার 5, আর যদি 3.6 থাকে তাহলে একটা ঘর বেড়ে যাবে 10 টু দি পাওয়ার 6। এই জিনিসটা খেয়াল রাখবা। মাঝে মাঝে তোমাদের পাওয়ারটা মাঝে মাঝে স্যারেরা একটু মনে করে ভেবাচাকার মধ্যে ফেলানোর জন্য দুইটা পাওয়ারই দিয়ে রাখবে, 10 টু দি পাওয়ার 5ও থাকবে 10 টু দি পাওয়ার 6ও থাকবে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, বুঝতে পারছেন বুঝতে পারছেন বুঝতে পারছেন? শিফা লেট হয়ে গেছে, আচ্ছা লেট করা যাবে না, ঠিক আছে। আজকে আমরাও একটু দুঃখিত, কারণ আমরা ক্লাসের সময়টা চেঞ্জ করছি, প্রতিদিনই হচ্ছে 8টার সময় থাকে, আজকে 1 ঘন্টা পিছাই দিছি একটু, মনে করো হচ্ছে ঝামেলার কারণে। সো সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, কে জানি বলছো যে ভাই আনত তলটা একটু বুঝাবেন প্লিজ। আনত তল দাঁড়াও, একদম সহজ করে বুঝাই দিচ্ছি। দেখো আনত তল যদি থাকে, ঠিক আছে, সো তোমার কন্ডিশন হইতে পারে একটা ব্যক্তি নিচে নামতেছে, আর একটা থাকতে পারে যে ভাই তুমি নিচ থেকে ঠেলে কি করতেছো? উপরে তুলতেছো। ওকে, সো দেখো
আমাদের কাজের সূত্র কি? এফ এস কস থিটা। তোমরা অনেক সময় গাইডে দেখবা এখানে এফ এস সাইন থিটা বলা আছে। সো আমি অলওয়েজ সাজেস্ট করব তোমরা কখনোই সাইন থিটা ইউজ করবা না। কেন? ঝামেলা, তোমরা মাঝে মাঝে বুঝতেই পারো না যে কোথায় সাইন থিটা কোথায় কস থিটা। সো দরকার নাই ভাই ঝামেলা যাওয়া, অলওয়েজ কস থিটা ইউজ করবা। বাট এইখানে থিটাটা তুমি মনে রাখবা যে ভাইয়া তোমার অবশ্যই অবশ্যই বল এবং সরণের মধ্যবর্তী কোণ হইতে হবে, এটা বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এখন যদি আমি এই ব্যক্তিটাকে উপর থেকে নিচে নামাই, তাহলে সরণ কোন দিকে হচ্ছে ভাই? এই যে উপর থেকে নিচে এই দিকে সরণ হচ্ছে। আর বল কোন দিকে কাজ করতেছে? দেখো এই বস্তুটার তো একটা ভর আছে, তাহলে সবসময় ভরটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, তাহলে এই দিকে কাজ করতেছে। তাহলে সরণ হচ্ছে এই দিকে, আমাদের বল কাজ করতেছে এই দিকে। তাহলে মধ্যবর্তী কোণটা কত হবে? থিটার মানটা, থিটাটা অলওয়েজ এটা হবে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে বল, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই কন্ডিশনটাই আমাদের এরকম আছে যে ভাই উপর থেকে নিচ থেকে উপরে তুলতেছি, তাহলে সরণ হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে সরণ হচ্ছে আমাদের এই দিকে। তাহলে বল কোন দিকে কাজ করতেছে ভাই? বল তো অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের অলওয়েজ একান্তর কোণ না? তার মানে তুমি ধরো এখানে উপরে উঠছো, ধরো তুমি এখানে উপরে উঠছো, তাহলে কোন দিকে? এই দিকে কাজ করতেছে। তাহলে বল সরণ, সরণ তো এইদিকে, তাহলে অলওয়েজ আমাদের এই কোণটাই নিচ্ছে। তাহলে খেয়াল রাখবা তুমি উপরে উঠো বা নিচে নাও, একদম শর্টকাটে এভাবে তুমি মনে রাখতে পারো। তুমি উপরে ওঠো বা নিচে নামো, তোমার অলওয়েজ দেয়ালের সাথে কোণটাই থাকবে। অলওয়েজ কি তোমার দেয়ালের সাথে কোণটাই নিতে হবে। সো পরীক্ষার হলে অলওয়েজ কিন্তু দেয়ালের সাথে কোণ থাকবে না, মাঝে মাঝে তোমার এই কোণটাও দেওয়া থাকতে পারে। যদি এই কোণটা দেওয়া থাকে তাহলে তুমি এই কোণটা খুব ইজিলি বের করতে পারবে, কারণ এটা তো আমাদের 90 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? যা সুইটি মনে হয় অ্যানসার কমেন্ট করছিলা, সো বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। গ্রাফ নাই নাকি? গ্রাফ কে বলছে নাই? গ্রাফ আছে, সামনে আছে, ঠিক আছে, একটু পরে আসতেছি। গ্রাফ কেন থাকবে না? প্রত্যেকটা অধ্যায়েই গ্রাফ আছে, গ্রাফ থাকবে না কেন? ক্লিয়ার রে? ক্লিয়ার বলো, ক্লিয়ার কনসেপ্টটা? সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। সবার বলার আসলে দরকার হবে না, কারণ এটা তো ওই যে কে জানি বুঝতেছিল না, সে কমেন্ট করলেই হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো তাহলে আমরা নেক্সটে যাব। এই তো বাবা, এইটা হচ্ছে এখনকার সিলেবাস অনুযায়ী সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমার সিকিউতে গ নাম্বারে আসতে পারে এই কনসেপ্ট থেকে প্রশ্ন, ওকে? সো দেখো এখানে কি বলছে যে একটি বস্তুর উপর F ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস x প্লাস 1 নিউটন মানের একটি পরিবর্তী বল x অক্ষ বরাবর ক্রিয়াশীল, ওকে? এখন যদি x ইকুয়াল টু 0 মিটার হতে x ইকুয়াল টু 3 মিটার পর্যন্ত সরণ ঘটে, তাহলে আমাদের কি হবে? আমাদের কৃতকাজ। এটা কিন্তু পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করতে বলছে। তো কিভাবে বুঝবা যে ভাই এটা তোমাকে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র ফেলাইতে হবে? তোমার যদি সরণের মান দুইটা থাকে, তাহলে শর্টকাট নিয়ম কি ভাই? যদি সরণ দুইটা থাকে, সরণ দুইটা থাকে, যদি সরণ দুইটা থাকলে আমরা কি করব? আমরা এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ সূত্র বসাই দিব, SI SF F dx, ওকে? সো দেখো বসাই দাও যে ভাইয়া ইন্টিগ্রাল আমাদের লোয়ার লিমিট কোনটা হবে, আপার লিমিট কোনটা হবে। এখন কিন্তু উচ্চতার গণিতের একটু হেল্প নিতে হবে। সো দেখো অলওয়েজ তোমার যেটা ছোট সেটা তোমাকে নিতে হবে লোয়ার লিমিট। তাহলে 0 আর 3 এর মধ্যে 0 ছোট, 3 বড়, এই জন্য আমরা লোয়ার লিমিট ছোট আপার লিমিট বড় নিলাম। এখন f dx, f এর সমীকরণটা বসাই দিব। f এর কি ভাই? 5x স্কয়ার মাইনাস আমাদের x প্লাস 1 এটাকে আমাকে x এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন করতে হবে। মানে আমরা সবাই বেসিক সূত্র জানি যে ভাই ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n, এটাকে যদি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হলো আমাদের বেসিক সূত্র। ডিফারেন্সিয়েশনের বেলায় কিন্তু আমরা n টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, n x টু দি পাওয়ার n মাইনাস 1। সো কোথায় ইন্টিগ্রেশন কোথায় ডিফারেন্সিয়েশন খেয়াল রাখতে হবে, ভুলাই ফেলা যাবে না, এটা কিন্তু ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটার সূত্র কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো এখন আমরা এটাকে সমাধান করব। দেখো ইন্টিগ্রেশন আমরা 0 3 লিখলাম, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে দেখো ইন্টিগ্রেশনের সময় বা ডিফারেন্সিয়েশনের সময় সহগ কখনোই চেঞ্জ হয় না। সো সহগ তো সহগই থাকলো, এখানে x কিউব ডিভাইডেড বাই 3 হয়ে গেল, আর এখানে মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 হয়ে গেল, আর এখানে আমাদের কি হয়ে গেল? 1 কে ইন্টিগ্রেশন করলে আমাদের x হয়ে যাবে, ওকে? তাহলে দেখো এখন আমরা কি করব ভাই? এখন এটাকে লেখো। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনের কাজ শেষ, এখন আমরা লোয়ার লিমিট লিমিটের কাজ করব। সো লিমিটের কাজ কেমনে করে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট বসাও যে ভাইয়া 5, আর আপার লিমিটের মান তো 3, তার মানে x এর জায়গায় সব 3 বসাই দাও। তাহলে 3 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 3 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস আমাদের 3, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো মাইনাস লোয়ার লিমিট বসাই দাও। তার মানে আমাদের এখানে 5, আমাদের 0,
এই লোয়ার লিমিট জিরো দরকার বসানোর দরকারই নাই, কারণ সবগুলাতেই দেখো এক্স আছে, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে সবগুলাই এক্স, এক্স এর মান তো জিরো লোয়ার লিমিট, তাহলে ইন টোটালি জিরো। সো এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি ভাই, এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। সো 12 নাম্বারটা কি হবে বলো, 12 নাম্বারটা কি হবে, সবাই একটু অ্যান্সার করো, 12 নাম্বারটা কি হবে। দেখো খুব সুন্দর, এটা কিন্তু আমাদের উচ্চতর গণিতের ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে, বারবার করে বলতেছি, খুবই স্ট্যান্ডার্ড মানের একটা প্রশ্ন। এটা তোমার রিসেন্ট সালে কোথায় কোথায় আসছিল জানো ভার্সিটিতে, এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, জিএসটি তে আসছিল এই প্রশ্ন, সাস্টে আসছিল, মানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে অন্তত একবার করে আসছে এই প্রশ্নটা। তোমরাও ইনশাল্লাহ পাবা, একদম হুবহু পরিবর্তনশীল বল দ্বারা কিন্তু কাজ। আমি মুন্না তোমাদেরকে বললাম যে ভাইয়া তোমরা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে কোনো না কোনো জায়গায় এই প্রশ্নটা, এই কনসেপ্টটা হুবহু 100% কমন পাবা, লিখে নাও, ঠিক আছে, লিখে নাও, এইচএসসি দের পাশাপাশি এডমিশনে 100% পাবা এটা, ওকে। বুঝতে পারছো? এই তো সবাই 12 নাম্বার, 12 নাম্বার এ বলছো, এ বলছো, সাবাস। যে ভাই 43.5, হ্যাঁ ঠিক আছে, আমাদের ক নাম্বারটা রাইট আনসার হবে, ওকে। সবার ক্লিয়ার ভাই? এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ইন্টিগ্রেশন ভয় পাও যে ভাই ইন্টিগ্রেশন পাই না, ইন্টিগ্রেশন পাই না, ডিফারেন্সিয়েশন পাই না, প্যারা নাই ভাই। ফিজিক্সে যতটুকু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের দরকার হয়, এটার জন্য তোমার উচ্চতর গণিতের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে প্রো ম্যাক্স হইতে হয় না, যার সূত্র জানা থাকলে বেসিক কনসেপ্ট দিয়েই তুমি এখানে হচ্ছে ফিজিক্সের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের অংশটা খেয়াল মনে করো পার করে দিতে পারবা। যেমন ভেক্টর অধ্যায়ে আমাদের ক্যালকুলাস পার্টে ডিফারেন্সিয়েশন লাগে, এখানে ইন্টিগ্রেশন লাগতেছে। সো আহামরি কঠিন থাকে না, মানে একদম বেসিক পার্টটা মূলত আমাদের ফিজিক্সে লাগে। আর প্রয়োগ পার্টটা বা উচ্চতর দক্ষতা কিন্তু আমাদের অনেক কঠিন কঠিন জিনিসপাতি আছে যেগুলো আমরা উচ্চতর গণিতে লাগাই, কাজে লাগাই, ঠিক আছে। বাট ফিজিক্সে তোমার বেসিক সূত্র বলেগুলো নিয়ে মনে রাখলেই তুমি অ্যান্সার করতে পারবা। এই যে আমি জানি তো শাওন সহ অনেকেই আসো যে ভাই তোমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে অনেকেরই ঝামেলা। সো ঝামেলা থাকলেও প্যারা নাই, ফিজিক্সে যতটুকু লাগবে এটা তুমি যা সূত্র বেসিক কনসেপ্ট গুলো জানলেই হবে, ওকে। ফিজিক্সে তোমাকে বেশি একটা প্যারা দিবে না ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, ওকে। আচ্ছা, ম্যাথটা অনেকেরই চাপ লাগে। আচ্ছা হ্যাঁ, ম্যাথটা আসলে তোমার হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি আলটিমেটলি খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। অনেকে আসলে ভয় করো, ম্যাথ প্র্যাকটিস করতে চাও না, এই জন্য তোমাদের ম্যাথেই সব থেকে বেশি ঝামেলা হয়ে যায়, ওকে। আচ্ছা ওকে ওকে ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব, ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করতে পারছো। এখন বলো, এই দেখো, এই বেসিক একটা প্রশ্ন যে ভাইয়া স্প্রিং ধ্রুবকের মাত্রা কি। স্প্রিং ধ্রুবকে দেখো, এইটাও আমরা যখন শেষ করবো দেন স্প্রিং ধ্রুবকের মাত্রার সাথে আর কার মাত্রার এককের মিল আছে বা একক মাত্রার মিল আছে সেটাও শিখবো। সো স্প্রিং ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই, কে দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা সবাই জানি যে ভাই, আমরা সূত্র একটা জানি, এফ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এফ ডিভাইডেড বাই এক্স। এখান থেকে একক যদি বের করতে চাই তাহলে নিউটন মিটার ইনভার্স 1, মাত্রা হলে কি হবে ভাই, এম এল টি ইনভার্স 2, আর এখানে হচ্ছে এল, তাহলে এল এল কাটা, তাহলে আমাদের এম টি ইনভার্স 2 পাচ্ছি। তার মানে স্প্রিং ধ্রুবকের মাত্রা কি, এম টি ইনভার্স 2। এম টি ইনভার্স 2 কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট আনসার, তাই না। এটা আমরা খুব সহজেই দেখে ফেললাম বা বুঝে ফেলতে পারবো, ঠিক আছে। সো এখন আমাকে একটু উত্তর করতে পারবা যে ভাই আমাদের বল ধ্রুবকের যে মাত্রাটা আমরা পাইলাম এম টি ইনভার্স 2, এটা আর কার মাত্রার একই, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? দেখো যখন তুমি একটা জিনিস পড়বা ওটার সাথে যদি কোনো জিনিসের মিল থাকে ওই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে তুমি একটা জিনিস মনে রাখার পাশাপাশি দুইটা জিনিস মনে রাখতে পারলা। সো স্প্রিং ধ্রুবকের যে মাত্রা এটার সাথে মিল আছে পৃষ্ঠ টান, এটার সাথে কি আছে ভাইয়া, পৃষ্ঠ টানের মিল আছে, এটার সাথে কি আছে, পৃষ্ঠ টানের মিল আছে, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি একটু অনলাইনে ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি, ওকে আসসালামু আলাইকুম। ওকে, সো আমাকে বলো, দেখো বল ধ্রুবকের যে মাত্রা পাইলাম এটা কিন্তু পৃষ্ঠটানের মাত্রাও একই, পৃষ্ঠটানের মাত্রাওটা কি হবে ভাই, এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, এটাও কিন্তু আমাদের পৃষ্ঠটানের মাত্রা, এটা কিন্তু আমাদের কি ভাইয়া, পৃষ্ঠটানের মাত্রা, এটা কি ভাইয়া, পৃষ্ঠটানের মাত্রা, ক্লিয়ার। সো দেখো আমাদের স্প্রিং ধ্রুবকের যে মাত্রা আমাদের হচ্ছে পৃষ্ঠটানের একই মাত্রা। সো একটা জিনিস যদি জানো তাহলে আর একটা জিনিস জানা হয়ে গেল। সো ভাইয়া কিন্তু খুব সুন্দর মতো কনসেপচুয়াল ভাবে একদম ধারাবাহিকভাবে সবকিছুই বলে দেই, ক্লাসের মধ্যে নোট করে দেই। সো জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে। এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষার পরে যখন তুমি এডমিশন টেস্টে যাবা তখন তোমাকে কিন্তু এরকম বুঝে বুঝে একদম ভাগ ভাগ করে পড়াশোনা করতে হবে। কম পড়াশোনা করে স্মার্ট ওয়ার্ক করে তোমাকে অনেক ইনফরমেশন মাথার মধ্যে রাখতে হবে, সেটা তোমার এইচএসসি পরীক্ষা হোক বা এডমিশন টেস্ট হোক, ঠিক আছে। স্মার্টলি ডিল করতে হবে বিষয়গুলোকে। ক্লিয়ার সবার, ক্লিয়ার সবার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। মনে রাখতে হবে কিন্তু যে ভাই বল ধ্রুবকের মাত্রা
এবং পৃষ্ঠটানের মাত্রা একই, বল ধ্রুবকের মাত্রা পৃষ্ঠটানের মাত্রা একই। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? সবার ক্লিয়ার? তাহলে চলো নেক্সটে যাবো। নেক্সট দেখো, এটা একদম সিম্পল একটা প্রশ্ন, বাট এই প্রশ্নটা এইচএসসি এডমিশন সব জায়গায় আসে। সো একটু দেখো, আমাদের কি বলছে যে ভাইয়া কোনো স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 সেন্টিমিটার প্রসারিত করা হলে এখন স্প্রিং ধ্রুবকের মান কত, কে এর মান কত হবে? সো সবার আগে একটা জিনিস আমি তোমাকে বলবো যে ভাই এইখানে সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারকে তুমি মিটারে নিবা কি নিবা না এটা কে বলে দিবে? এটা অলওয়েজ একক কনভার্সন করবো কি করবো না অলওয়েজ তোমার কে বলে দেয়? আমাদের হচ্ছে অপশন বলে দেয়। তাহলে অপশনগুলো দেখো সবগুলাই মিটার ইনভার্স 1, মিটার মিটার মিটার, এখানে কিন্তু সেন্টিমিটার না। তাহলে তোমার এখানে অবশ্যই সেন্টিমিটারকে মিটারে আনতে হবে। সো অনেকে একটা ভুল ধারণা আছে, ভাই সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে যাও, না, সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে যাইতে হবে না তোমাকে। ওকে, সো তোমার একক কনভার্সন করবা কি করবা না এটা ডিপেন্ড করবে মূলত অপশনের উপর, অপশনটা কোন এককে আছে, বুঝাইতে পারছি? খেয়াল রাখবা। সো দেখো আমরা একটু আগে সূত্র শিখলাম যে ভাই এফ ইকুয়াল টু কে এক্স, তার মানে কে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে বল ধ্রুবক যেহেতু চাইছে, তাহলে এফ দেখো এফ এর মান বল এককে আছে, তাহলে 5 ডিভাইডেড বাই আমাদের কত ভাই? 10, 10কে তুমি মিটারে আনো 0.1 0.1 পয়েন্ট তুলে দাও, আমাদের হচ্ছে 50, তাহলে মানে আমাদের 50 নিউটন মিটার ইনভার্স 1, এটাই হচ্ছে উত্তর। সো 50 কোথায় আছে বাবা? গ নাম্বারটা। ওকে, সো এখানে যদি বল না থাকতো, যদি ভরের মান দেওয়া থাকতো, তাহলে কিন্তু দেখো এই যে এফ এর জায়গায় আমরা কিন্তু এটা লিখতে পারতাম যে এম জি ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, এম এ অথবা এম জি ডিভাইডেড বাই এক্স। যদি ভর থাকতো তাহলে আমরা সূত্রটা আরো ভাঙাইতে হইতো। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে ছোট হলেও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারবার আসে, ঠিক আছে? ছোট প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন বারবার আসে। ওকে ওকে, এই তো 14C সবাই পারছো, ধন্যবাদ। চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মারাত্মক গুরুত্বপূর্ণ, এটা বোর্ডের জন্য 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, দেখো স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করছে, তাহলে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কারে দ্বিগুণ করছে? সরণকে দ্বিগুণ করলে কৃতকাজ বৃদ্ধি কতটুকু হবে সেটা তোমাকে বের করতে বলছে। কৃতকাজ কত হবে কিন্তু না, কৃতকাজ কতটুকু বৃদ্ধি, প্রশ্নের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, প্রশ্নের ভাষা বুঝতে হবে। ওকে, দেখো এখানে যদি বলতো যে ভাই কত হবে, কৃতকাজ কত হবে, হবে হইলে একরকম অ্যান্সার হইতো, আর যদি বলে যে ভাই কতটুকু বৃদ্ধি হবে, সেইটার কিন্তু আর এক রকম উত্তর, ঠিক আছে? বৃদ্ধি আর এক রকম উত্তর, ঠিক আছে? কারণ বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে তোমাকে শেষ মাইনাস আদি যেটা থাকবে সেটাই হচ্ছে বৃদ্ধি হয়। ওকে, সো ভাষাগত দিকগুলো খেয়াল রাখবা। তাহলে দেখো আমার এই প্রশ্নটা কিভাবে আমি উত্তর করব। সো কোনটা কার কত গুণ থাকলে আমি তোমাকে বলছিলাম যে ভাই ফিজিক্সে তুমি মেইন সূত্রটাতে যাবা, মেইন সূত্র থেকে তোমার যার মধ্যে যার সম্পর্ক বের করতে বলছে, সেটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক, এই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে। সো আমার দরকার কি? সরণ। সরণের সাথে কি তো কাজের সূত্র কি ভাই? আমরা স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র জানি যে ভাইয়া ডাব্লিউ বা ইউ ইকুয়াল টু আমরা হাফ কে এক্স স্কোয়ার, সবাই জানি আমরা স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ সূত্র। তাহলে আমরা ডাব্লুর সাথে কে এর কি সম্পর্ক পাইলাম? বর্গের সমানুপাতিক, তাই না? সো দেখো এখন আমরা কি করছি, ধরো x1 কে আমরা x বলছি, আর x2 কে কি করছে ভাই? দ্বিগুণ করে ফেলছে, 2x বলছে। ওকে, এখন আমি যদি বলি যে ভাই এটা যদি সমানুপাতিক সম্পর্ক, আমি চাইলে এইভাবে লিখতে পারি না? ধরো আমরা এখন পরিবর্তিত কাজ কি হবে সেটা বের করবো, W2 এর মান। তাহলে W2 ডিভাইডেড বাই W1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো x2 ডিভাইডেড বাই x1 তার উপরে হোল স্কোয়ার, অথবা তুমি আলাদা আলাদা ভাবে হোল স্কোয়ার দিতে পারো, এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, প্যারা নাই। তাহলে W2 এর মান যদি আমরা বের করি ভাইয়া, তাহলে দেখো আমাদের W2 এর মান কত, সরি x2 এর মান কত? 2x, তার মানে 2x স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আর এখানে শুধু x স্কোয়ার, তাহলে এখানে কত আসলো? 4x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে আমরা এই যে W1 টা এবার পার করে দাও, তার মানে 4W1 হইলো, ঠিক আছে? সো W2 এর মান কত ভাই? তার মানে আমরা পাইলাম হচ্ছে 4W1। যদি বলতো কাজ কতটুকু হবে তাহলে কিন্তু 4 হইতো, আর 4 দেখো পার্সেন্টেজ আছে, সো 4% থাকলে কি হয় ভাই? 100% দ্বারা গুণ করতে হয়, তাহলে 100%। যদি বলতো কতটুকু হবে তখন হইতো 400%। প্রশ্নের ভাষাগত দিক বুঝতে হবে। ওকে, আর এখন বৃদ্ধি, তাহলে বৃদ্ধি কতটুকু হয়েছে? ডেল ডাব্লুর মান কত? শেষ কতটুকু ছিল? 4W, আদিতে কত ছিল? ডাব্লু পরিমাণ ছিল, তাই না? তাহলে দেখো এখন কত হবে? 3W, তাহলে পার্সেন্টেজে নিয়ে যাও, যেহেতু সবগুলো অ্যান্সার পার্সেন্টেজ আছে, 100 দ্বারা গুণ করে দাও, 300%। সো আমাদের অ্যান্সারটা কত ভাই? এখানে চাইছে আমার বৃদ্ধি, তাহলে ঘ নাম্বারটা। ওকে, সো এইখানে দেখো মজার বিষয়, তোমরা যেই জায়গায় ভুল করতে পারো মুন্না ভাইয়া কিন্তু ওই জায়গাগুলোতে বলে বলে দিচ্ছি, এরপরেও যদি পরীক্ষায় ভুল করো তাহলে মুন্না ভাইয়ার কিচ্ছু করার নাই। ওকে, মুন্না ভাইয়া উল্টে আরো কষ্ট পাবো, কারণ এত কষ্ট করে তোমাকে সকল কনসেপ্ট গুলো ক্লিয়ার করাই দিচ্ছি, এরপরেও যদি ভুল করে বসে থাকো তাহলে ভাই খুবই কষ্ট লাগবে আসলে, ঠিক আছে? বুঝছো সবাই?
বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার যে ভাই কতটুকু হবে নাকি কতটুকু বৃদ্ধি পাবে, এই বিষয়টা কিভাবে মেনটেন করব আমরা? ক্লিয়ার সবার? বলো ক্লিয়ার ক্লিয়ার। এই তো সবাই পারছো যে ভাইয়া ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার, আরে জোস, ধন্যবাদ সবাইকে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে এই প্রশ্নটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, হুবহুব রিপিট আসতে পারে, খেয়াল রাখবা। চলো দেখো নেক্সট, এই যে গ্রাফ, এতক্ষণ যে গ্রাফ গ্রাফ চিল্লাইছিলা, দেখো গ্রাফ এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রাফগুলো আমরা দেখবো, ঠিক আছে? সো দেখো, স্প্রিং এর বিভব শক্তি বনাম সরণ, একটু আগেই তোমাদেরকে সেই সূত্রটা শিখলাম যে ভাই বিভব শক্তি বাকিত কাজ বা সঞ্চিত শক্তি একই জিনিস, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের বিভব শক্তি এটাকে ডাব্লু বা ইউ দ্বারাও প্রকাশ করা হয়, তাহলে ডাব্লুর সাথে সরণের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তাহলে বর্গের যদি সমানুপাতিক হয়, তাহলে আমি গ্রাফ তোমাকে শিখাইছিলাম, সমানুপাতিকের গ্রাফ কেমন, ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন, দেন হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন, এগুলো কিন্তু আমি বিগত ক্লাসগুলোতে অনেক ধরে ধরে শিখাইছি। সো আপনারা একটু উত্তর করেন দেখি কি হবে। আপনারা একটু উত্তর করেন, না করলে, না পারলে আমি করে দিব, সমস্যা নাই, ঠিক আছে? বলেন, উত্তর করেন, উত্তর করেন। এ সুইটি, মনোযোগ দিতে হবে ক্লাসে, ঠিক আছে? মনোযোগী হইতে হবে। তোমার একার জন্য কিন্তু আসলে দেখা গেছে যে হচ্ছে এক বড় বড় জিনিসের কনসেপ্ট গুলো রিপিট করা অনেকেই বিরক্ত হইতে পারে, ঠিক আছে? আর এই ক্লাসটা তো রেকর্ড থাকবে, এই ক্লাসটা তো রেকর্ড থাকবে। সো আবার পরবর্তীতে দেখে নিতে পারবা। ক্লাসে মনোযোগী হইতে হবে। দেখো আমি ভেঙে ভেঙে বুঝাই কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝাই, ঠিক আছে? একটু মনোযোগী হইতে হবে। তোমার কিন্তু যে বারবার বলতেছো যে আলটিমেটলি ভাই আবার বুঝান, একটু যখন কঠিন চলে আসে তখন তুমি বলো যে আবার বুঝান না। তুমি দেখো, একটা জিনিস আমাদের একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে একটা কঠিন জিনিস যখন আমরা আসে তখন আগে থেকেই মাইন্ড সেট আপে আসে, আরে শালা এই জিনিস আমি বুঝবোই না, বা আলটিমেটলি আমার ঝামেলা হবে। আমি আগে থেকে মাইন্ড সেট আপে আসে যে আমার এটা ঝামেলা হবেই। এই মনোভাব যদি কারো থাকে ভাই, তুমি যদি আগে থেকেই ধরে নাও আমি পারবো না, বা আমার দ্বারা এটা আসলে ঝামেলা আছে, ঘাবলা আছে, আসলে বিশ্বাস করো তুমি যতই কনসেপ্ট ক্লিয়ার থাক না কেন, তুমি এখানে ঘাবলা লাগাবাই, তোমার এটা ভুল হবেই, কারণ তোমার মাইন্ডে তো এটাই ঘুরতেছে। সো বি কনফিডেন্ট, ওকে? সো কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি যে না ভাই আমি যা করছি করছি, এখন ভালো মতো করতেছি, ইনশাল্লাহ এখন পাবো, ওকে? সো এই জিনিসগুলো থেকে একটু দূরে চলে আসতে হবে। সো সমস্যা না, আমি ক্লাসের লাস্টে বুঝাই দিব সুইটি, আবার আমার বইলো আমি বুঝাই দিব, ঠিক আছে? টপিকের নাম সহ মেনশন করবা, কারণ ক্লাসের মধ্যে হঠাৎ করে দেখো একটা জিনিস সবাই বুঝলো, একজন বুঝলো না, আমি যদি আবার রিপিট করি তাহলে দেখা গেছে অনেকের বিরক্ত হয়ে যায়। সো ক্লাসে মনোযোগী হবা। দেখো কেউ কারোই সমস্যা হয় নাই, তোমার একার সমস্যা হয়েছে, তখন বুঝবা যে না তোমার মনোযোগে একটু ঘাটতি আছে, ঠিক আছে? সো প্যারা নাই, আমি বুঝাই দিব। তুমি বলছো আমি হাজারবার বুঝাই দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। তুমি একটু লাস্টে আমাকে মনে করাই দিবা। এখন যদি বুঝাই তাহলে দেখবা যে অনেকেই বিরক্ত হয়ে যাবে যে ভাই এই জিনিসটা তো বুঝলাম, অনেক ভেঙে ভেঙে বুঝলেন, আবার বুঝাচ্ছেন, সময় নষ্ট হচ্ছে, ওকে? আচ্ছা প্যারা নাই, আমি লাস্টে বুঝাই দিব, আমাকে জাস্ট মনে করাই দিও ভাইয়া, ওকে? আমাকে জাস্ট মনে করাই দিও, লাস্টে বুঝাই দিব আমি। সো দেখো সবাই একটু উত্তর করে দেখো। সি নাম্বার, সি নাম্বার, সাবাস। আমি বলছিলাম তোমাদেরকে যে ভাইয়া সমানুপাতিকের গ্রাফ হয় কি রকম, যে ওয়াই সমানুপাতিক এক্স, এটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, বাট বর্গের সমানুপাতিক ওয়াই সমানুপাতিক এক্স স্কয়ার, এটা হয় ঊর্ধ্বগামী সরলরেখা, ওকে? সো আমাদের গ নাম্বারটা। সো এই ধরনের প্রশ্ন দেখো, এটাও একই টাইপের প্রশ্ন, একটু উত্তর করার ট্রাই করে দেখি, একই ধরনের। জাস্ট দেখি কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি ধরতে পারো কিনা, জাস্ট দেখি কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি ধরতে পারো কিনা। দেখো কি বলছে, যে গতিশক্তি বনাম ভরবেগের গতিশক্তি। তাহলে ভাই গতিশক্তির সাথে ভরবেগের মেইন সূত্রটা কি? আমরা সবাই জানি যে ভাইয়া ই কে ইকুয়াল টু, একটা সূত্র আছে হাফ এম ভি স্কোয়ার, আর একটা সূত্র আছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আর একটা আছে হচ্ছে পিভি ডিভাইডেড বাই 2। এই তিনটা সূত্রই মনে রাখতে হবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সূত্রটা। গতিশক্তির সাথে ভরবেগ অর্থাৎ ই কে এর সাথে পির সম্পর্ক কি? তাহলে দেখো ই কে এর সাথে পির সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে বর্গের সমানুপাতিক হলে কি হবে ভাই? ঊর্ধ্বগামী সরলরেখা। সো ঊর্ধ্বগামী সরলরেখা কই আছে? ঘ নাম্বারটা। একই জিনিস, জাস্ট তোমাকে একটু ভিন্নভাবে আসছে, ওকে? সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের মধ্যে পার্থক্য কি? রাব্বি বলছো সমানুপাতিক হচ্ছে তুমি যদি ধরো এক্স সমানুপাতিক ওয়াই, তুমি যদি এক্স রে বাড়াও তাহলে ওয়াইও বাড়বে। আর ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি জানো? ধরো 1/x, আমি এক্স রে বাড়াই দিলাম তাহলে অবশ্যই ওয়াই কমবে, ঠিক আছে? সমানুপাতিকের ব্যস্তানুপাতিকের পার্থক্য হচ্ছে এটা। সমানুপাতিক হচ্ছে এটা বাড়লে এটা বাড়বে, আর ব্যস্তানুপাতিক হচ্ছে এটা বাড়লে ওটা কমবে, এটা কমলে এটা বাড়বে। একে অপরের উল্টা ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক হচ্ছে সমান সমান। বুঝতে পারছো? বুঝতে পারছো রে? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ওকে ওকে, এই তো সবাই উত্তর করতে পারতেছো, ধন্যবাদ ভাইয়া। চলো নেক্সটে যাবো আমরা। সো দেখো আমাদের কি বলছে, যে ভাই একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি কত হবে? আমি পার্সেন্টেজের সকল ম্যাথ তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাইছিলাম, সেটা কি ছিল? দাস, ডি এ ডাবল এস টেকনিক।
ঠিক আছে, দাস টেকনিক। এটা দিয়ে করলে তুমি 10 সেকেন্ডে উত্তর আনতে পারবা। এটা দিয়ে করলে তুমি কি করতে পারবা, 10 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে উত্তর করতে পারবা। দাসের কি ভাই, এই ডি ফর ডিভিশন মানে ভাগ, এই এ ফর এডিশন মানে যোগ, আর এই এস ফর স্কয়ার মানে হচ্ছে বর্গ, আর এই এস ফর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। সো মনে পড়ে ভাইয়া? দেখি সবার আগে কে করতে পারো, কারণ আমি এই প্রশ্নটা অনেকবার শিখাইছি, এই প্রশ্নটা অনেকবার শিখাইছি, দেখি পারেন কিনা। আচ্ছা, তাহসিন বলছো যে ভাই ইংলিশ ক্লাস কি আপনি শেষ করা, আহ, কেন না, তো এরকম তো হওয়ার কথা না। মহসিন ভাই তো শুরু করে দেওয়ার কথা। দেখো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। মাঝে মাঝে দেখো ইন সময়ে ক্লাস শুরু না হলে ভাববা যে যে একটু হয়তো যান্ত্রিক ত্রুটি বা হচ্ছে একটু প্রবলেমের কারণে হয়তো পরে একটু পরেই শুরু হয়, ঠিক আছে। সো একটু অপেক্ষা করো, শুরু হয়ে যাবে, প্যারা নেই। আর যাদের ইংলিশ ক্লাস করার প্রয়োজন তারা ইংলিশ ক্লাসটা করবা, আর যাদের ফিজিক্স ক্লাসটা বেশি প্রয়োজন তারা ফিজিক্স ক্লাস করবা, প্যারা নাই, কারণ দুইটাই রেকর্ড থাকবে, তুমি যে কোনো সময় যে কোনোটা আবার দেখে নিতে পারবা। ওকে, সো যাদের ইংলিশ ক্লাস ফিজিক্সের থেকে বেশি প্রয়োজন, যে না ভাই ফিজিক্স আপনি যে অধ্যায় পড়াচ্ছেন আমি মোটামুটি পারি, তাহলে তুমি যদি ইংলিশ ক্লাস করবা। আর যদি মনে হয় যে না ফিজিক্সে একটু ঝামেলা আছে, আপনারটা লাইভ করবো, ইংরেজিটা একটু রেকর্ডেড দেখে নিলে হবে, সো তুমি অবশ্যই যেটা বেশি প্রয়োজন সেটা লাইভে করবা, আর যেটা একটু কম প্রয়োজন বা তুমি যেই জায়গায় পারো তাহলে তুমি ওটা রেকর্ডেড দেখে নেবে, একই জিনিস। ওকে 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 ওকে, সি নাম্বার 18, সি সবাই দেখতেছি পারতেছো, আর জোস। দেখো যারা পারতেছো না বা বুঝতেছো না তারা একটু খেয়াল করো। আমরা 50% আছে, সো আমরা শর্টকাট টেকনিক দাস টেকনিকে করব। সূত্র কি থাকে থাকুক, কোনো দেখার টাইম নাই, ঠিক আছে। পার্সেন্টেজের ম্যাথ তুমি দাস টেকনিকে ফেলাই দিবা। তাহলে কি ভাই, এখানে ডিভিশন মানে ভাগ করতে হবে, তাহলে পার্সেন্টেজটাকে ভাঙাবো, এটাই হচ্ছে ভাগ করা। তার মানে কি, কত আসতেছে 0.5। তারপরে কি ভাই, এডিশন যোগ, অলওয়েজ যোগ 1 করতে হয়, তার মানে 1.5। তারপরে কি ভাই, বর্গ স্কোয়ার 2.25 আসবে। তারপরে কি ভাইয়া, সাবট্রাকশন বিয়োগ, অলওয়েজ 1 যোগ করতে হয়, অলওয়েজ 1 বিয়োগ করতে হয়, তাহলে কত আসলো 1.25। আর এটাকে তাহলে সবগুলো পার্সেন্টেজে আছে 100 দ্বারা গুণ করে দাও, দেন হবে 125%। ওকে, সো গ নাম্বারটা রাইট অ্যান্সার। সো যারা গ নাম্বার দিয়েছো ধন্যবাদ সবাইকে। ওকে, গ নাম্বার আরে জোশ, সবাই তো পারছো রে, সবাই পারছো যে ভাইয়া ডি নাম্বার। যাক, তোমাদের মনে আছে যে না দাস টেকনিক। ওকে, টেকনিকটা অনেক জোশ না, তুমি জাস্ট দেখা মাত্রই মাত্র 10 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা। এগুলো আসলে খাতা কলমেরও দরকার হয় না, জাস্ট মুখে মুখে উত্তর করা যায়। এগুলো ভাইয়া কি মুখে মুখে উত্তর করা যায়, দেখা মাত্র তুমি উত্তর করে ফেলতে পারবা। এইভাবে আমি তোমাকে শিখাচ্ছি। এডমিশনের সময় আরো দেখবা যে মজার মজার কনসেপ্ট একদম খুব সুন্দর মতো, যতই কঠিন হোক না কেন একদম খাওয়াই দিব, ঠিক আছে। ফিজিক্স নিয়ে কোনো ভয় নাই, মুন্না ভাইয়া আসি খুব সুন্দর মতো। ফিজিক্সে সর্বোচ্চ মার্ক ইনশাল্লাহ তোলার দায়িত্ব হচ্ছে তোমার মুন্না ভাইয়া। তুমি জাস্ট মনোযোগ দিয়ে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো পড়ে যাবা। ওকে, যা শিখাবো জাস্ট খালি পড়ে যাবা, যা শিখাবো জাস্ট পড়ে যাবা, আর কিচ্ছু লাগবে না। আমি যা শিখাবো, যা লিখে দিব, যা নোট করাই দিব, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা চলো নেক্সটে যাই। নেক্সটে চলো, নেক্সটে দেখো, নেক্সট প্রশ্নটা দেখি, একদম বেসিক একটা প্রশ্ন, দেখি তোমরা কেউ পারো কিনা। এটা 9-10 এর পোলাপাইনরে দিলেও পারবে। সো একটু দেখো কি বলছে ভাইয়া, যে একটি বুলেটের গতিশক্তি কত গুণ হলে এটি এর প্রাথমিক বেগের 3 গুণ বেগ অর্জন করবে। তাহলে গতিশক্তি কত গুণ, তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি ভাই? আমরা সবাই জানি, একটু আগে শিখলাম যে ভাই হাফ এম ভি স্কয়ার একটা সূত্র আছে। তাহলে আমাদের গতিশক্তির সাথে বেগের কি বর্গের সমানুপাতিক। তাহলে বেগ রে করছে 3 গুণ, তাহলে 3 3 9, তাহলে গতিশক্তি হবে 9 গুণ। গ নাম্বারটা একদম সিম্পল একটা জিনিস ভাইয়া। ওকে, একদম সিম্পল একটা জিনিস। ওকে, একদম সিম্পল একটা জিনিস, জাস্ট খালি সূত্রের সাথে আমাদেরকে কি করতে হবে, যে ভাই সমানুপাতিক ব্যস্তানুপাতিক কোন সম্পর্কে আছে, সেই সম্পর্কটা ভালো মতো একটু খুঁজে বের করতে হবে। ওকে, বুঝছো বুঝছো বুঝছো? এটা একদম বেসিক একটা প্রশ্ন ছিল। কিরে, এটা তো সবার আগে উত্তর করার কথা ছিল, কিন্তু আপনারা উত্তর এত দেরি হচ্ছে কেন? এই যে নীরবতার ছায়া সবার আগেও করছো, যে ভাইয়া সি নাম্বার, হ্যাঁ সি নাম্বারটা সঠিক উত্তর। তো চলেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সট প্রশ্নটা মহা ইম্পর্টেন্ট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছিল। তো দেখেন কি বলছে, যে ভাইয়া 200 গ্রাম ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে। সো এটাকে একটা কনসেপচুয়াল বুঝাইতে হবে। সো ধরেন এটা উচ্চতা, এই উচ্চতায় আমার একটা বস্তু আছে, তাহলে এর মধ্যে কোন শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে? অলওয়েজ বিভব শক্তি, কারণ সার্টেন একটা উচ্চতায় তুমি যদি তুলো বস্তুটাকে, তাহলে ওর মধ্যে কোন শক্তি সঞ্চিত অবস্থায় থাকে? বিভব শক্তি সঞ্চিত অবস্থায় থাকে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই বস্তুটাকে যখন আমি ফেলাই দিব,
তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি শক্তির ধ্বংসও হয় না, সৃষ্টি হয় না, জাস্ট এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর হয়। তাহলে এই বস্তুটাকে যখন আমি ফেলাই দেবো, এভাবে পড়তে 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 যখন একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে চলে আসবে, তখন কিন্তু এই সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হবে। কেন? কারণ ওই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়। তো তখন আমাদের যদি গতিশক্তি বের করতে বলে, তাহলে আমরা গতিশক্তি ইকুয়াল টু লিখতে পারবো যে ভাই সম্পূর্ণ বিভব শক্তিটাই ওই যে গতিশক্তিতে রূপান্তর হয়েছে, তাহলে আমরা ইকে ইকুয়াল টু তখন আমরা mgh লিখবো। সো এটা তুমি ডিরেক্ট কষ্ট করে মুখস্থ রাখবা। তোমার প্রশ্নে যদি বলা হয় যে ভাই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তোমাকে গতিশক্তি বের করতে বলে, তুমি ডিরেক্ট ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার না লেখা ইকে ইকুয়াল টু mgh লিখবে, কারণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। ওকে, সো এটা ডিরেক্ট মুখস্থ করে রাখবা। তাহলে দেখো এটা এম এর মান কত ভাই, 200 গ্রাম। তাহলে 200 গ্রাম থেকে কেজিতে আনতে হবে, 1000 দ্বারা ভাগ করো, তাহলে 0.000 কাটা 0.2, সো 0.2 ইন্টু 9.8 ইন্টু 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে দ্রুত। এটাকে ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে দ্রুত। এটাকে ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি যে 20 কি হবে, 20 কি হবে সবাই বলো। যে ভাইয়া আমাদের 0.2 ইন্টু আমাদের 9.8 ইন্টু আমাদের কত 10, কত হবে 19.6। তার মানে ক নাম্বারটা রাইট আনসার। ওকে, এই তো তোমরা ইতিমধ্যে অনেকেই পারছো যে ভাইয়া এ নাম্বার আর সাবাস সবাইকে। ওকে, সো ধন্যবাদ। এ নাম্বার, হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে, এ নাম্বারটা রাইট আনসার, সবারটাই ঠিক আছে, এ নাম্বারটা রাইট আনসার। ওকে, নেক্সটে আসুন। দেখো এই প্রশ্নটা অনেকেই হচ্ছে তোমরা বুঝতে চাও না বা বুঝতে পারো না, এটা নিয়ে অনেক ঝামেলা। তো প্যারা নাই, মুন্না ভাইয়া খুব সুন্দর মতো শিখাই দিচ্ছি। দেখো তোমাদের মূলত হচ্ছে এটাকে ভারকেন্দ্রের সরণ কথাটা বা হচ্ছে গ সরণ দিয়ে আমরা মূলত কৃতকাজ যেগুলো বের করা হয়। তো আমরা প্রশ্নটা পড়ি আগে মনোযোগ দিয়ে। দেখো এটা মূলত ভারকেন্দ্রের সরণ আমরা কখন কখন নেই, যে ভাইয়া কুয়ার ম্যাথে অথবা কোনো কাঠি যদি শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাই, তখন কিন্তু আমাদের ভারকেন্দ্রের সরণ নিতে হয়। সো একটু ভালো মতো বুঝো এই কনসেপ্টটা, অনেকেই হচ্ছে কঠিন মনে করো বা বুঝতে ঝামেলা হয়, আমি একদম সহজ করে তোমাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। সো দেখো কি বলছে যে ভাই একটি 1.5 মিটার দীর্ঘ ও 2 কেজি ভরের রডকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে কাজের পরিমাণ কত। সো সবসময় মনে রাখবা যে আলটিমেটলি এই কাঠি বা রডকে আনুভূমিক থেকে উলম্ব নিতে তোমাকে আমাদের কি করতে হবে, ভারকেন্দ্রের সরণ জিনিসটা কাউন্ট করতে হবে। সো আমি তোমাকে নোট করাই দিই, চলো। ধরো একটা কাঠি আছে, শোয়ানো অবস্থায় আছে, এর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, ধরো এল লেন্থ দেওয়া আছে। শোয়ানো থেকে তুমি কি করবা, এটাকে দাঁড় করাই দিবা। সো দাঁড় করানো অবস্থাও এটার দৈর্ঘ্য আমরা জানি, এটাও যে দৈর্ঘ্য এটাও সেই দৈর্ঘ্য থাকবে। সো এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে চলে গেলাম। তাহলে দেখো শোয়ানো অবস্থা থেকে সার্টেন একটা উচ্চতায় গেলে তখন আমার কোন শক্তি সঞ্চিত অবস্থা থাকে, বিভব শক্তি সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে কাজটা কি হবে, এই কাজটাই হবে বিভব শক্তির সমান। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, mgh। বাট এইখানে এইচটা কিন্তু প্রকৃত এইচ না, এটাকে আমাদেরকে ভারকেন্দ্রের সরণ নিতে হবে, ভারকেন্দ্রের সরণ নিতে হবে, ভারকেন্দ্রের সরণটা নিতে হবে। ওকে, সো ব্যাপারটা দেখো এখন এইখানে ভরকেন্দ্র কোথায় আসছিল, ঠিক মিডল পয়েন্টে। এইখানে ভরকেন্দ্র কোথায় গেছে, মিডল পয়েন্টে। তাহলে এইখান থেকে এইখানে তাহলে সরণ কতটুকু হয়েছে ভাই, এই যে এতটুকু জায়গা। তো এতটুকু জায়গা তোমাকে বের করতে হবে। তাহলে ভরকেন্দ্র এইচ বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, দেখো এটা দুইটা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন। সো কন্ডিশন নাম্বার 1 এবং কন্ডিশন নাম্বার 2। সো সবাই একটু মনোযোগ দাও। কন্ডিশন নাম্বার 2। সো কন্ডিশন নাম্বার 1 এ ধরো এই যে কাঠিটা আছে, কাঠিটার এই অংশটাকে আমরা কি বলতে পারবো, দেখো তো এই এই এতটুকু অংশকে আমরা ব্যাসার্ধ বলতে পারবো না, কারণ এতটুকু তো আমাদের ব্যাসার্ধ। সো প্রথম অংশে প্রথম কন্ডিশনে যদি আমি ব্যাসার্ধ দেওয়া থাকে, যে ভাইয়া ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া থাকলে কিরকম হবে, আবার মাঝে মাঝে দেখবা প্রশ্নের মধ্যে ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাসার্ধ নাই। সো এই দুইটা কন্ডিশনের বাইরে কিচ্ছু আসবে না, এই দুইটাই মূলত কন্ডিশন এইখান থেকে। ওকে, সো ভালো মতো একটু খেয়াল করো। সো ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে দেখো ভারকেন্দ্রের সরণ কিন্তু আমার এইখান থেকে এইখানে গেছে, তার মানে এই এতটুকুটা আমার ভারকেন্দ্রের সরণ। তাহলে আমরা এই যে এতটুকুকে কি বলতে পারবো ভাই, এই এল এর অর্ধেক না,
তাহলে দেখো আমরা কি করব ভাই, ধরো এইচ বারের মান ভার কেন্দ্রের সরণ বের করতেছি, তাহলে কি এই ফুল দূরত্ব, এই যে এইখান থেকে এইখানকার দূরত্বটা আমরা কত পাচ্ছি, যে ভাই পুরাটার হচ্ছে এল, তার মানে L/2, বা এটাকে যদি আমরা এইচ বলি তাহলে H/2, ধরেন আমাদের H/2। বাট ভার কেন্দ্রের সরণ কি আসলেই এতটুকু হয়েছে? না। দেখো আমাদের এই যে নিচ থেকে কিন্তু আমরা এই দূরত্বটাকে ধরলাম, বাট আমার ভারকেন্দ্র তো ছিল এই যে মিডল পয়েন্টে ভাই, এই যে এইখানে ছিল ভারকেন্দ্র। তাহলে এই যে আমাদের নিচের অংশটা বাদ দিতে হবে না, নিচের অংশটা মানে কি ব্যাসার্ধ, পরীক্ষার প্রশ্নে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে মাইনাস এই ব্যাসার্ধটা বাদ দিতে হবে। আর পরীক্ষার প্রশ্নে যদি ধরো কোনো ব্যাসার্ধ দেওয়াই নাই, তখন আমাদের এইচ বার ইকুয়াল টু হবে জাস্ট H/2, ব্যাসার্ধ না থাকলে। আর না থাকলে কি বাদ দিবা, পরীক্ষার হলে যদি নাই থাকে তাহলে তো আর আর বাদ যাবে না। কন্ডিশন ক্লিয়ার? বলো ক্লিয়ারলি বুঝছো? ক্লিয়ারলি বুঝছো ভাই? বলো তো দেখি ক্লিয়ার কিনা। এই দুইটা কন্ডিশন বুঝলেই এনাফ, এখান থেকে আর পেঁচাবে না। দুইটাই পেঁচায়, একটাতে ব্যাসার্ধ থাকে আর একটাতে ব্যাসার্ধ থাকে না, একটাতে ব্যাসার্ধ থাকে আর একটাতে থাকে না। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। দেখো এখন আমরা প্রশ্নটা সমাধান করি, তাহলে বুঝবা। আরেকবার দেখো, আরেকবার ব্যাপারটা একদম আমি একদম সিম্পলি বুঝাচ্ছি ভাই। দেখো সোজা মানে কাঠি শোয়ানো অবস্থায় ছিল, খাড়া করছো, একটা সার্টেন অবস্থায় কোনো বস্তু থাকলে, উচ্চতায় থাকলে সেটাকে বিভব শক্তি থাকবে ওর মধ্যে সঞ্চিত। আর এটাকে দাঁড় করাইতে যতটুকু কাজের পরিমাণ আমরা লাগবে ঠিক ওই বিভব শক্তির সমানই হবে, কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা জানি। তাহলে সূত্রটা কি হলো, mgh। বাট এখানে এইচটা প্রকৃত এইচ না, এইচ বার, মানে ভারকেন্দ্রের সরণটা নিতে হবে আমাদের। ওকে, তাহলে ভারকেন্দ্রের সরণ দেখো, ভারকেন্দ্রটা অবশ্যই বস্তুর একদম কেন্দ্রে পঞ্চীভূত থাকে। তাহলে এই বস্তুটা যখন শোয়ানো অবস্থা ছিল তাহলে একদম ঠিক মাঝ বরাবর আছে, আর এই বস্তুটা যখন দাঁড় করাইছি ঠিক মাঝ বরাবর আছে। তাহলে দেখেন আমাদের এইখানে কন্ডিশন মূলত দুইটা হয়, একটা হচ্ছে ব্যাসার্ধ থাকবে এই কাঠিটা, ব্যাসার্ধ মানে কি এই অর্ধেকের মান দেওয়া থাকবে, আর এক প্রশ্নে ব্যাসার্ধ না থাকবে। ঠিক আছে, এইটাই। ধরো ব্যাসার্ধ থাকলো, তাহলে দেখে ভারকেন্দ্রের সরণ কই থেকে কই হয়েছে ভাই, আমার আগে ছিল এইখানে, উঠছে হচ্ছে এইখানে। তাহলে যদি আমি এটাকে বর্ধিত করি তাহলে এইখান থেকে এইখানে হচ্ছে, তাহলে আমাদের এতটুকু দূরত্বটাই হচ্ছে এইচ বার, তাই না? তাহলে এইচ বারটাকে যদি আমি বের করতে চাই তাহলে দেখো এই ফুল কাঠিটার উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই অর্ধেক এটা তো ঠিক মিডল পয়েন্টে চলে গেছে না, তাহলে এইচ বারটাকে আমরা কি বলতে পারবো, H/2। বাট যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, দেখো এটা এতটুকু হচ্ছে কি ভাই ব্যাসার্ধ না, এইখান থেকে এই এতটুকু এতটুকু দূরত্বটা ব্যাসার্ধ না। যদি ব্যাসার্ধ থাকে তাহলে দেখো আমাদের তো যেটা H/2 এই দূরত্বটাকে আমরা কি পাইলাম, যে ভাই এই একদম নিচ বর্ডার থেকে পাইছি, এখান থেকে এখানে H/2। বাট আমাদের দরকার কি ভাই, ব্যাসার্ধ থাকলে। আমাদের ভারকেন্দ্রের সরণ তো ভাই একদম নিচ থেকে যায় নাই, ভারকেন্দ্রটা তো উপরে ছিল, তাই না? সো ভারকেন্দ্র কোথায় ছিল, এখানে ছিল, সো এইখান থেকে এখানে গেছে। তাহলে আমার এই নিচের অংশটা বাদ দিতে হবে না ভারকেন্দ্রের সরণ, তাহলে ব্যাসার্ধ থাকলে এই যে ব্যাসার্ধটা বাদ দিতে হয়। আর যদি ব্যাসার্ধ না থাকে তাহলে তো কিছু করার নাই, এই যে উপরে উঠছে তাহলে H/2 নিতে হয়। ওকে, বুঝছো এখন? বুঝছো বুঝছো বুঝছো? এ যারা যারা বুঝো নাই আরেকবার বলছিলা কে কে, এই যে শাহেদ বলছো, মিনহাজ বলছো, আবার রিপিট করাইছি, বলো তো দেখি বুঝছো কিনা।
এই এখন দেখো তো সাউন্ড ঠিক আছে? দেখো সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে এখন? বলো কই গেল? দেখো সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে এখন? বলো কই গেল? কি অবস্থা, চার্জ হয় নাই? দেখো সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে এখন? মাইক্রোফোন এখন ঠিকঠাক থাকার কথা, একটু বলো তো দেখি। এটাও তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে মনে হয়, ব্লিঙ্ক করতেছে। এন্ড এমসিকিউ যে প্রস্তুতিটা, এই প্রস্তুতি এই যে এইখানে ছিল ভার কেন্দ্র, তাহলে এই যে আমাদের নিচের অংশটা বাদ দিতে হবে না? দেখো ঠিক আছে রে? এন্ড এমসিকিউ যে প্রস্তুতিটা, এই প্রস্তুতি এন্ড এমসিকিউ যে প্রস্তুতি, এই যে এইখানে ছিল ভার কেন্দ্র, তাহলে এই যে আমাদের নিচের অংশটা বাদ দিতে হবে না? ওকে ঠিক আছে। কি রে ভাই, কথা রিপিট আসতেছে? তোমাদের কাছে কি কথা রিপিট যাচ্ছে? একই কথা বারবার রিপিট হচ্ছে? কথা রিপিট হচ্ছে? ওরে বাপরে, ব্যাটারির চার্জও শেষ। কাম সারছে। একটু ওয়েট করো, মানে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। মুফাজ্জল, 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 এটা এই যে ব্লিঙ্ক করতেছে, ওইটার চার্জ শেষ হয়েছে, এটা লাগাইছি, এই যে ব্লিঙ্ক করতেছে। এই সবাই একটু ওয়েট করো, আমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? সারাদিন আসলে স্টুডিওতে ক্লাস চলে তো, এই জন্য চার্জ শেষ হয়ে যায় মাঝে মাঝে। সবাই একটু লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো থাকেন, ওয়েট করেন একটু, কিছুক্ষণের মধ্যেই আমরা আসতেছি। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আসছে ওই যে মাইক্রোফোনটা, দেখো এই যে এটাও ব্লিঙ্ক করতেছে, কিছুক্ষণের মধ্যে শেষ হবে। ওটা পাল্টাইছি, ওটাও চার্জ শেষ অলরেডি। সো এটা হচ্ছে ওই যে কোনো একটা মাইক্রোফোন আনো ওইখান থেকে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে মনে হয়, এখন ওইটা অফ করে রাখো। ওকে, সব কিছু ঠিকঠাক আছে কিনা বলো তো দেখি ভাইয়ারা, কই গেল? ঠিকঠাক আছে কিনা বলো তো দেখি ভাইয়ারা। হ্যাঁ এই তো এখন ঠিক আছে, ওকে ওকে। যাওয়ার জায়গা নাই? আরে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে পারফেক্ট, ওকে। সো দেখো, এটার তাহলে উত্তর দাও, এটার উত্তর কত হবে? তোমরা অলরেডি উত্তর করছিলা নাকি? আমি তো উত্তর দেখি নাই, সবাই একটু উত্তর দাও। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? তাহলে দেখো, এটার কোনো ব্যাসার্ধ নাই, কাঠিটার যেহেতু ব্যাসার্ধ দেওয়া নাই ভাইয়া, তাহলে এখানে জাস্ট h/2, আর এর কোনো দরকার নেই। তাহলে এখানে 2, 9.8, 1.5 ডিভাইডেড বাই 2, এই সবগুলাকে গুণ করো, অ্যান্সার চলে আসবে। এই সবগুলাকে গুণ করো, অ্যান্সার চলে আসবে। সো সবগুলাকে গুণ করলে অ্যান্সার কি পাবো বলো তো দেখি? সবগুলাকে যদি আমি গুণ করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে আমাদের 14, মানে 14 জুল পাবো, তাই না? খ নাম্বারটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? খ নাম্বারটা রাইট অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? সো এখন দেখো, এটাতে তো ব্যাসার্ধ ছিল না, এটাতে তো ব্যাসার্ধ ছিল না। এখন আমি তো বলছি কন্ডিশন দুইটা হইতে পারে, কোনো কোনো ম্যাথে ব্যাসার্ধ থাকতে পারে। সো চলেন এই ম্যাথটা একটু সমাধান করবো। এটা কোথায় আসছিল? সিলেট বোর্ড 2023-এ আসছিল। দেখি এই ম্যাথটাতে কি বলা আছে।
সো দেখেন এখানে কি বলছে, একটা কাঠের ব্লকের মানে যে কাঠের তক্তা ওই কাঠই একই রকম। সো একটা কাঠের ব্লকের দৈর্ঘ্য দেওয়া আছে 0.24 মিটার, প্রস্থ দেওয়া আছে 0.12 মিটার, তার উচ্চতা দেওয়া আছে 0.06 মিটার, ভর দেওয়া আছে 2 কেজি। ওরে বাপরে বাপ, অনেক কিছু দেওয়া আছে, প্যারা নেই, ভয় পাও না। কাঠের ব্লকের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে সেটা তোমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, ওই যে সেম জিনিস ভাই, যে ভাই ডাব্লু ইকুয়াল টু এম জি এইচ, ওই যে আনুভূমিক থেকে উলম্ব নিয়ে গেছে, এইচ বার হবে। তাহলে দেখো এই এম এর মান কত ভাইয়া, ভর কত দেওয়া আছে 2 কেজি, সো 2 9.8। এখন এইচ বারটা কি মূলত, এইচ বারটা কি একটু আগে শিখলাম যে ভাই ব্যাসার্ধ আছে কি নাই, এইচ বাই টু, ব্যাসার্ধ থাকলে ব্যাসার্ধ বাদ দিতে হয়, ব্যাসার্ধ না থাকলে এইচ বাই টু হয়। বাট এখানে দেখো আমাদের ধরো এই ব্লককে আট করলাম, ধরো কাঠের এটা তক্তা, এটার কি দেওয়া আছে দেখো তো, প্রস্থ দেওয়া আছে, তার মানে এই পুরাটাই কিন্তু প্রস্থ, তাই না, প্রস্থটা দেওয়া আছে। তাহলে প্রস্থর অর্ধেক পরিমাণ কি ভাই, প্রস্থ যদি দেওয়া আছে তাহলে প্রস্থকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 0.12কে 2 দ্বারা ভাগ করো, তাহলে এইটাই আমাদের কি ব্যাসার্ধ হবে না ভাইয়া, এটাই তো ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রস্থকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমাদের এইখান থেকে কত পাচ্ছি আমরা, তাহলে ভাগ করে দাও যে ভাইয়া আমাদের 0.12 ডিভাইডেড বাই 2, তাহলে 0.06 পাচ্ছি, 0.06, এইটা কি আমাদের যে ভাইয়া ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে মাইনাস ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে তাহলে আর করতে হবে, তাহলে এইচ পুরা উচ্চতার মান কত দেওয়া আছে দেখো তো, ওই যে উচ্চতা হচ্ছে 0.06, তাহলে 0.06 ডিভাইডেড বাই 2 আর মাইনাস আর, আর এর ব্যাসার্ধ কত ভাই, সরি সরি সরি, উচ্চতা কেন, দৈর্ঘ্য, উচ্চতা কেন নেব, উচ্চতা হুদাই দেওয়া আছে, উচ্চতা লাগবে না, পুরা ব্লকটার দৈর্ঘ্য নিতে হবে। দৈর্ঘ্য কত ভাইয়া, এইচটা তো পুরাটাই ওইটাই, তাই না, যতটুকু দৈর্ঘ্য থাকবে ওইটাই তো আমাদের উচ্চতা হিসেবে কাউন্ট করতেছে। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা হচ্ছে 0.24 ডিভাইডেড বাই 2 মাইনাস আর, আর এর মান কত পেলাম 0.06। এখন এটাকে ভাগ করো দেখি কত আসে, এটাই হচ্ছে এইচ বারের মান। তাহলে দেখো আমাদের এইখান থেকে যদি আমরা 0.24 ডিভাইডেড বাই 2 করি, তাহলে 0.12 মাইনাস হচ্ছে 0.06, তাহলে মানে ইন টোটালি এইচ বারের মান আসলো 0.06। তাহলে তুমি এখন এখানে 0.06 বসাই দাও। সো 0.06 ইন্টু, তাহলে আমরা 9.8 ইন্টু আমাদের 2, তাহলে আসতেছে 1.17। 1.17 কোথায় আছে বাবা, এই তো খ নাম্বারটা, বুঝছো। দেখো ম্যাথটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, ম্যাথটা কিন্তু ভাইয়া অনেক ইন্টারেস্টিং। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে 22-এর বি, আর সবাই পারছো, মুশফিকা পারছো, দেন আয়েশা পারছো, আনোয়ার পারছো, পারভেজ পারছো, এই তো ধন্যবাদ। ওকে, জাস্ট এতটুকুই মাথায় রাখবা যে ভাই কাঠির ম্যাথে ব্যাসার্ধ থাকলে আমাদের এইচ বার, অর্থাৎ ভারকেন্দ্রের সরণটা হবে এইচ বাই টু মাইনাস আর, আর ব্যাসার্ধ না থাকলে জাস্ট এইচ বাই টু। ওকে, এতটুকু মুখস্থ করে রাখলেই চলবে। সো নেক্সটে আসো, নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া আমাদের 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সো আমরা একটা শর্টকাট, এটা একদম শর্টকাট নিয়মে শিখবো। দেখো যদি বলা থাকে যে ভাই গতিশক্তি বিভব শক্তি এর এন গুণ হলে আমাদের ওই উচ্চতাটা বের করার শর্টকাট টেকনিক হচ্ছে এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আর যদি এমন হয় কখনো কখনো এই যেরকম এই প্রশ্নটা উল্টাই থাকে যে ভাইয়া বিভব শক্তি গতিশক্তির যদি এন গুণ হয়ে যায়, গতিশক্তির এন গুণ হলে এক্স ইকুয়াল টু তখন জাস্ট খালি এতটুকু চেঞ্জ, এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো দেখো এখানে এইচ হয় আর এখানে এন এইচ হয়। সো গতিশক্তি আমাদের খেয়াল রাখতে হবে পরীক্ষার প্রশ্নে কি দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তির এন গুণ নাকি বিভব শক্তি গতিশক্তির এন গুণ। দেখো এখানে কিন্তু গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তার মানে প্রথম কন্ডিশনটা পড়তেছে। তাহলে দেখো এখানে এন এর মান কত 2, তার মানে এন এর মান 2 যদি হয় তাহলে আমাদের শর্টকাট টেকনিক কি এইচ এর মান দেখো যে ইন টোটাল উচ্চতাটা 30 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3, তাহলে 3 10 30 10 মিটার। সো 10 মিটার রাইট আনসার, ক নাম্বারটা। মজার জিনিস না, অনেক অনেক জোস একটা টেকনিক না এটা, বুঝছো বুঝছো। এই প্রশ্নটা তোমার ঢাকায় বিশ্ববিদ্যালয় রিসেন্ট সালে কুয়েটেও আসছিল। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য 100% গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, এবং এইচএসসির জন্য 100% গুরুত্বপূর্ণ। ওকে, বুঝছো। 20 আসতেছে, দাঁড়াও আমি 3 10 30 10 আসবে তো 20 আসবে কেমনে রে। আচ্ছা দাঁড়াও, কোথাও কি ভুল করছি, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে না ঠিক আছে 20 আসবে না,
দেখো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে এন এর মান দেখো, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে এক্স ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে কি আমাদের হচ্ছে 3 হয়ে যাবে, আর এখানে 30 আছে। যদি এখানে 60 হইতো তখন হয়তো আমাদের কত 20, বুঝতে পারছো? যদি 60 হইতো তাহলে হয়তো 20, যদি 60 হইতো তাহলে হয়তো 20। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো রে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, কি সমস্যা? 20 মিটার? আরে বাপরে বাপ, সবাই 20 মিটার দিছো। আচ্ছা, কোথাও ভুল করছি? কোথাও তো ভুল হওয়ার কথা না। 30 মিটার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, ঠিক আছে, সব কিছুই তো ঠিকঠাক আছে রে, আমাদের তো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, 10ই তো হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। শর্টকাট, সব কিছুই ঠিকঠাক আছে, 10 মিটারই তো হওয়ার কথা। আর এখানে 60 থাকলে হয় 20, তার মানে আমাদের হচ্ছে 3 ইন্টু আমাদের 20 কত হয়? 60 হয়। বুঝতে পারছেন? দেখো 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 দেখো, এটা বিভিন্ন পাবলিকেশনের বইয়ে ভুল অ্যান্সার থাকতে পারে, ঠিক আছে? সো এটা আমরা শর্টকাট নিয়মেই অ্যান্সার আনতে পারবো, অথবা বেসিক নিয়ম দিয়ে অ্যান্সার আনতে পারবো। সবসময় শর্টকাট, যেহেতু এমসিকিউ, সো শর্টকাট নিয়মটা ফলো করবা। ওকে, জাস্ট খেয়াল রাখবা যে ভাই গতিশক্তি বিভব শক্তির এন গুণ নাকি বিভব শক্তি গতিশক্তির এন গুণ, ওই অনুযায়ী আমাদের কি হবে, সূত্রটা চেঞ্জ হবে। ওকে, 30কে 2 দ্বারা গুণ করতে হবে। কেন 30কে 2 দ্বারা গুণ করবা? 30কে 2 দ্বারা গুণ করবা কেন? কখন 30কে 2 দ্বারা গুণ করতে হয়? দেখো এই যে সেকেন্ড কন্ডিশনে বাবা, সেকেন্ড কন্ডিশনে, বুঝছো? এখানে তো বিভব শক্তি গতিশক্তির এন গুণ না, বিভব শক্তি গতিশক্তির এন গুণ না, গতিশক্তি বিভব শক্তির এন গুণ। বুঝতে পারছো? বিভব শক্তি গতিশক্তির এন গুণ হলে এই যে এন দ্বারা এইচকে গুণ করতে হয়, তখন আমরা কি করতাম, এই 2 দ্বারা 30কে গুণ করতাম। বাট এটা তো ওই কন্ডিশন না, এটা তো ওই কন্ডিশন না। দেখো ওই কন্ডিশন কখন হইতো জানো? দেখো আমি ওই কন্ডিশন বানাই দিচ্ছি। ধরো এরকম দেওয়া আছে যে ভাইয়া এখানে বলা ছিল যে ভাইয়া বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, যদি এই কথাটা বলা থাকতো তাহলে তোমরা যেটা বলতেছো সেটা হইতো যে ভাইয়া এনএইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। বাট এখানে তো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ দেওয়া আছে। ওকে, সো কন্ডিশনটা খেয়াল রাখবা। ওকে, কন্ডিশন খেয়াল রাখবা। চলো নেক্সটে যাব। দেখো ক্ষমতার একক ওয়াট ও অশ্ব ক্ষমতার সম্পর্ক কি? সো এক হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট, ঠিক আছে? অশ্ব ক্ষমতা মানে কি, ওই যে ইংরেজিতে হর্স পাওয়ার। সো এটা সবারই পারা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অনেকবার এইচএসসিতে আসছে, ভার্সিটিতে আসছে, বিশেষ করে মেডিকেলে বেশ কয়েকবার আসছিল। সো সবাই একটু আমাকে বলেন যে ভাইয়া ও আচ্ছা, দেখি দেখি প্রশ্নটা কি বলছে। এত উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায়? ও সরি 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 সরি, তাহলে তো তোমাদেরটাই ঠিক আছে রে। এই ভুল হয়েছে। নিম্নতায় সরি, এখানে উচ্চতাটা আমরা বের করছি, ঠিক আছে? উচ্চতা, কত উচ্চতায়, ঠিক আছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, সো আমি তো এই বিষয়টা খেয়াল করিনি, আমি তো মনে করছি এখানে উচ্চতা বলা আছে। সো এখানে 20 হবে, ঠিক আছে তোমাদেরটা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। এটা কে বলছো? তোমাকে স্পেশালি একটা থ্যাঙ্কস, ফাহমিদা। ওকে, ঠিক আছে, আমি বিষয়টা খেয়াল করিনি, সরি। আমি ভাবছি যে উচ্চতায় বলা আছে, মেইনলি সবসময় পরীক্ষায় উচ্চতায় থাকে। বাট দেখছো কি ঝামেলাটা দিয়ে রাখছে। তাহলে ঠিক আছে, তাহলে যদি তাহলে উচ্চতায় কত, উচ্চতায় পাইলাম আমরা 10। দেখো কেমনে তোমরা বের করবা যে কেন 20 হবে? তাহলে ইন টোটাল কত ভাই? 30 থেকে তুমি 10 বাদ দাও, তাহলে কত নিম্নতায়? 20 মিটার নিম্নতায়। তাহলে আমাদের কত ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা। ওকে, বুঝতে পারছো এখন? ক্লিয়ার কনফিউশন? আমি এই বিষয়টা খেয়ালই করি নেই যে এখানে উচ্চতায় দেওয়া আছে, নিম্নতায় দেওয়া আছে। বুঝতে পারছেন? সো ফাহমিদা, আপনাকে ধন্যবাদ অনেক এই বিষয়টা খেয়াল করার জন্য। ওকে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার, সবার কনফিউশন এখন ক্লিয়ার। সো এই বিষয়টাও খেয়াল রাখবা যে উচ্চতায় না নিম্নতায়, মারাত্মক একটা জিনিস। দেখো আমি মিস্টেক করে ফেলছিলাম। ওকে, চলো। সো এটা আমরা সবাই বলছো 24-এর ডি, হ্যাঁ 746 ওয়াট, 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এটা একটু মুখস্থ রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সটে আসো। দেখো এই যে কুয়ার ম্যাথ, ঠিক আছে? কুয়ার ম্যাথ দেখো এখানে কি বলছে, একটি কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস, দেখো কাহিনী দেখছো, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ না কিন্তু, খেয়াল রাখবা।
সো একটি কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 6 মিটার। একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিটার 20 মিনিটে সম্পূর্ণ খালি করছে। তাহলে দেখো আমাদের সম্পূর্ণ খালি করছে, পানিপূর্ণ কুয়া যদি সম্পূর্ণ খালি করে তাহলে আমাদের কতটুকু ভারকেন্দ্রের সরণ হয়। ধরো এটা কুয়াটা পানিপূর্ণ ছিল, পানিপূর্ণ। তাহলে দেখো এখন এটাকে আমরা কি বলতে পারবো যে ভাইয়া এখানে পুরাটাই এইচ ওয়ানটা কত, যে ভাই আমাদের এইচ পুরা আমাদের হচ্ছে একদম দেখো এখানে 0 কিন্তু, কারণ এখানে কোনো গভীরতাই নাই। তারপরে সেকেন্ড কন্ডিশনে কি হইলো, সেকেন্ড কন্ডিশনে সম্পূর্ণ খালি, কোনো পানিই নাই, তাহলে এইচ টুর মানটা কত হবে, যে ভাইয়া পুরা এইচটা। সো দেখো কুয়ার ম্যাথ দুইভাবে সমাধান করা যায়, একটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ আর একটা হচ্ছে গড় সরণ। সো অলওয়েজ তোমরা গড় সরণ দিয়ে করবা। তাহলে দেখো গড় সরণ বা ভারকেন্দ্রের সরণ মূলত এইচ বার বলা হয়। তাহলে দেখো তো এখানে গড় সরণটা কত হবে, তাহলে গড় কেমনে বের করে, এইচ ওয়ান আর এইচ টু ডিভাইডেড বাই 2, তাহলে এইচ ওয়ানের মান কত 0 প্লাস এইচ টুর মান কত এইচ ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের এইচ বারের মানটা কত আসলো এইচ বাই 2। সো তুমি এটা কষ্ট করে মুখস্থ রাখবা, এটাই নর্মালি এমসিকিউতে বারবার আছে যে ভাইয়া পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করছে, তাহলে এই এইচ বারের মান কত হবে এইচ বাই 2। কীভাবে বের করলাম সেটাও বেসিকটা ক্লিয়ার করে দিলাম, বাট এটা মুখস্থ রাখাটাই ভালো। ওকে আচ্ছা, তাহলে বলছে যে ভাই ক্ষমতা কত, তাহলে এখন আমরা ক্ষমতা বের করবো। চলো ক্ষমতা কত, ক্ষমতা তাহলে আমরা পি ইকুয়াল টু আমরা কি জানি ডাব্লিউ ডিভাইডেড বাই টি বেসিক ক্ষমতা, বাট এখানে যেহেতু পানি তুলতেছে উপরে তুলছে সার্টেন একটা উচ্চতায় তুলতেছে, তাহলে আমাদের কি বিভব শক্তি কাজ করবে, তার মানে আমরা এম জি এইচ ডিভাইডেড বাই টি, বাট এই এইচটা কিন্তু প্রকৃত এইচ না, মূলত আমাদের ভারকেন্দ্রের সরণ বা গড় সরণ। ওকে তাহলে এখন মান বসাও, এম এর মান দেওয়া আছে, দেখছো এম এর মান আবার দেওয়া নাই, ভরের মান দেওয়া নেই, তাহলে প্যারা নাই। আমরা কি জানি এম ইকুয়াল টু রো ভি জানিনি, তাহলে আমাদের ভি, তাহলে দেখো পাই আর স্কোয়ার এল, যেহেতু আমাদের কি এটা কি সিলিন্ডার আকৃতি না, আয়তনটা কি হবে পাই আর স্কোয়ার এল ইন্টু রো, তাহলে পাই আর এর মান কত বাবা, দেখো এই যে 6 বসায়ও না, এটা কিন্তু ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক, তাহলে 3, তাহলে এখানে হচ্ছে পাই 3 এর উপরে স্কোয়ার, এল এর মান কত রে, উচ্চতা কত 10, সো এখানে হচ্ছে 10 ইন্টু পানির ঘনত্ব কত 1000, তাহলে দেখো এখানে কত আমাদের হচ্ছে এই ইন টোটাল এটাকে গুণ করো, এটাকে গুণ করলে এম এর মান চলে আসবে। সো দেন ওই এম এর মানটা এখানে বসাই দিবা, জির মানটা 9.8 আর এইচ বারের মান কত ওই যে 10 ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের এখানে 5 হবে ডিভাইডেড বাই টির মান কত বসাবা, দেখো 20 মিনিট, মিনিট না বাবা সেকেন্ডে আনতে হবে। সো 20 ইন্টু 60, তাহলে এটাকে তুমি পাবা হচ্ছে ওয়াট এককে, কারণ ক্ষমতার একক ওয়াট। এখন আসে আবার হর্স পাওয়ার, তাহলে যত অ্যান্সার আসবে যতটুকু অ্যান্সার আসবে ওইটাকে আবার 746 দ্বারা ভাগ করলে তোমার হর্স পাওয়ার এককে চলে আসবে। তো সবাই একটু উত্তরটা করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তরটা করেন আমাকে, সবাই একটু উত্তরটা করে দেন। জাস্ট ক্যালকুলেশন, আমি প্রসেসটা দেখাই দিছি, এখন জাস্ট ক্যালকুলেটার চাপবা উত্তর চলে আসবে, ক্যালকুলেটার চাপবা উত্তর চলে আসবে, বলেন তো দেখি, ক্যালকুলেটার চাপবা উত্তর চলে আসবে, বলেন তো দেখি কি হবে ভাইয়া, সবাই 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 বলেন তো দেখি কি হবে। ওকে ওকে, অনেকেই অ্যান্সার করতেছো, অনেকেই অ্যান্সার করতেছো। এইখানে দেখি তোমরা কেউ ধরতে পারো কিনা 25-এর অ্যান্সার কী হবে, সবাই দ্রুত একটু ক্যালকুলেশন করো, একটু সময় লাগবে, আমি সময় দিচ্ছি তোমাদেরকে, প্যারা নেই, একটু সময় লাগবে, আমি সময় দিচ্ছি, প্যারা নাই প্যারা নাই প্যারা নাই। কি হবে দ্রুত বলেন, দ্রুত, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। অ্যান্সার নাই, হ্যাঁ সাবাস, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, মেবি হচ্ছে 14 দশমিক সামথিং আসবে হর্স পাওয়ার। ওকে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো অ্যান্সারই নাই। ওকে মাঝে মাঝে এরকম বোর্ডে থাকে যে ভাই কোনো অ্যান্সারই নাই। সো ফাহমিদা ধন্যবাদ, এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার। ওকে নেক্সটে আসো, দেখো কি বলছে যে ভাইয়া ক্রেনের সাহায্যে 500 কেজি ভরের বস্তুকে 0.2 ms ইনভার্স সমদ্রুতিতে টেনে তুললে ক্রেনের ক্ষমতা কত। যদি তোমাকে ক্রেনের ক্ষমতা বলে তাহলে ডিরেক্ট তুমি মনে রাখবা যে ভাইয়া পি ইকুয়াল টু হয় আমাদের হচ্ছে এফ ভি হবে, না হয় এম জি ভি হবে, এই সূত্রটা।
এই দুইটার যে কোনো একটা সূত্র হবে, ট্রেন যদি থাকে কখনো। কারণ ট্রেন কেন বললাম আমি এই সূত্র হবে, কারণ হচ্ছে আমাদের এই যে বেগ বেগ দেওয়া আছে। এখন কথা হচ্ছে পি ইকুয়াল টু এই সূত্র কেমনে পাইলাম, চলো সেটা দেখে আসি। ডাব্লু ডিভাইডেড বাই টি, এখন ডাব্লু ইকুয়াল টু আমরা এফ এস জানি, কাজ সূত্র। তাহলে এস ডিভাইডেড বাই টি, দেখো এস ইকুয়াল টু আমরা একটা ভিটি সূত্র জানি না, তাহলে ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, তার মানে এইখান থেকে আমরা এফ ভি, দেখছো কিভাবে মূলত আসছে। সো বেগ দেওয়া থাকলে অলওয়েজ এফ ভি অথবা এম জিভি এই সূত্র দ্বারা। তাহলে দেখো এখানে যেহেতু ভর দেওয়া আছে তাহলে এম জিভি দ্বারা হবে, তাহলে বসাই দাও 500 কেজি 9.8, বেগের মান হচ্ছে 0.2, যা আসবে সেটাই মূলত উত্তর। সবাই একটু উত্তর করো দেখি। 26 কত হবে? 26 এই তো অলরেডি অ্যান্সার করে ফেলছো ফাহমিদা। 26 হবে এ নাম্বার, হ্যাঁ 980 ওয়াট, 980 ওয়াট, সাবাস, দেখছো। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখেন, নেক্সটে কি বলছে, এটাই আজকের ক্লাসের আমার লাস্ট প্রশ্ন। দেখো দক্ষতা দেওয়া আছে, তার মানে যে ভাইয়া 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট, খেয়াল রাখো এখানে কিন্তু কিলোওয়াট আছে, ওয়াট না। তাহলে কিলোওয়াট ক্ষমতার একটা মোটর চালিত পাম্প দ্বারা একটি কুয়া বা কূপ হতে আমাদের 6.30 মিটার উচ্চতায় পানি উঠানো হয়। প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম, মানে হচ্ছে কত কেজি পানি উপরে তুলবে, সেটাই মূলত বের করতে বলছে, মানে এম এর মান। সো আমরা ক্ষমতা দেওয়া আছে, দেখো ক্ষমতা কিলোওয়াট এককে আছে, সো আমরা অবশ্যই ওয়াট এককে আনতে হবে। তাহলে দেখো আমরা এম জি এইচ ডিভাইডেড বাই টি জানি, তাহলে এখান থেকে এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো পিটি ডিভাইডেড বাই জি এইচ। তাহলে এখন বাবা পির মান কত, দেখো এখানে অনেকে এইভাবে ভাবতে পারো যে ভাই 2.5, সো এটাকে কিলোওয়াট, তার মানে ওয়াটে আনলে 1000 দ্বারা গুণ করে দাও, এটাই কি পির মান? না, দেখো এটা তো ক্ষমতা, বাট এইটার ইঞ্জিনের আবার দক্ষতা দেওয়া আছে, তার মানে এই ওয়াটটার সাথে এই দক্ষতাটা গুণ করে দিতে হবে, ওকে। তাহলে দেখো এখন এইখানে যত আসবে ঠিক পির মান তত, তার মানে তুমি পির মান অত বসাবা ইনটু অবস্থায় টি কত, দেখো টি কত প্রতি মিনিটে, তার মানে মিনিট অবশ্যই সেকেন্ডে আনতে হবে, 60 সেকেন্ড ডিভাইডেড বাই জির মান 9.8, এইচ এর মান কত, এইচ দেখো এইখানে কিন্তু দেখো এখানে এখন এইচ এর মান এইখানে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই, এইচ এর মানটা আমরা ডিরেক্ট প্রকৃত এইচটাই বসাই দিব, কত, ওই যে 6.3, ওকে। এখানে কিন্তু ভারকেন্দ্রের স্মরণ না, খেয়াল রাখবা। সো এটার উত্তর করো দেখি ভাইয়া, এটার উত্তর করো, এটা একটু ক্যালকুলেশন করো দেখি সবার আগে কি করতে পারো, কোনটা অ্যান্সার হবে। 27 অ্যান্সার করছো সবার আগে, বি নাম্বারটা অ্যান্সার, 27-এর বি, এই তো, হ্যাঁ ঠিক আছে, এই তো আয়শা করছো, ফাহমিদা করছো, আনোয়ার করছো, হ্যাঁ 27-এর বি নাম্বারটা হবে, ওকে 27-এর বি নাম্বারটা, ওকে। সো আলহামদুলিল্লাহ আমরা কাজ শক্তি ক্ষমতার মেইন যে গুরুত্বপূর্ণ সকল কনসেপ্টগুলো ছিল আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করছি। সবাই একটু বলেন যে ক্লাসটা কেমন লাগলো, সব কিছু ক্লিয়ার কিনা, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। মেবি বৃষ্টি ক্লাসে থাকলে আমাকে বলো, ওই যে তুমি জানি কোন টপিকটা বুঝছিলে না, এখন বলো, আমি সেটা বুঝাই দিব, প্যারা নেই। সো ক্লাসটা কেমন লাগলো আপনাদের আমাকে একটু বলেন, যে কি অবস্থা সবাই 100% সব কিছু বুঝতে পারছেন কিনা, সবাই 100% সব কিছু বুঝতে পারছেন কিনা। ক্লাসটা কেমন লাগলো আপনাদের বলেন। ওকে আলহামদুলিল্লাহ। না এই টপিকের বাইরে আর কোনো টপিক থেকে কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ, ওকে। আমি তো পুরোটা অ্যানালাইসিস করে দেন তোমাদেরকে সামারি আকারে ক্লাসগুলো নিচ্ছি, ওকে। সো ইনশাআল্লাহ এর বাইরে কিচ্ছু আসবে না, ওকে 100% ক্লিয়ার, ওকে ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পিডিএফ পেয়ে যাবা আজকে রাতে বা কালকে সকালের মধ্যেই, দুইটা ক্লাসেরই পিডিএফ পেয়ে যাবা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।